Okay, so welcome to the SPA class. So maybe today is the second last group accounting related questions যেখানে আমরা আসলে নলেজ পার্টটা নিয়ে কথা বলবো। ঠিক এর পরবর্তীতে আমাদের একটা চ্যাপ্টার শুধু বাকি থাকবে, দ্যাট ইজ আ ফরেন কারেন্সি ট্রানজেকশন। যদিও এই ফরেন কারেন্সি ট্রানজেকশনের আগে আমি আপনাদেরকে একটু রিকমেন্ড করবো IS 21 ফরেন এক্সচেঞ্জের যেই আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা আমরা এফআরএ পড়ে আসছিলাম, এবং এটা এফআরএও ছিল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এও ছিল। সো আই উড রিকোয়েস্ট ইউ গাইস, এটা আপনারা একটু দেখে আসবেন, সো দ্যাট আমি এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে ভালো করে আপনাদের সাথে ডিসকাশনটা করতে পারি। সো আজকের টপিকটা হচ্ছে চ্যাপ্টার 17। অ্যান্ড চ্যাপ্টার 17 এর আগে আমাদের যতটুকু মনে আছে, আমরা একটা ছোট আপনাদেরকে অ্যাক্টিভিটির কথা বলেছিলাম, সেটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম যদি থাকতো সেটা নিয়ে ডিসকাস করার কথা ছিল। বাট আই বিলিভ যেটা আমরা গত ক্লাসে কোশ্চেনটা করেছি, সেটার পরে আই বিলিভ যেটা আপনারা বুঝতে পারছেন এবং ওভারঅল একটা সামারি হয়ে গেছে। যতটুকু যদি না হয় লেট মি নো, আমরা তাহলে একটা অ্যাক্টিভিটি করব, সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের একটা ওভারঅল সামারি হবে। এটাও আমরা করতে পারি একটা ওয়েতে, অথবা আরেকটা কাজ আমরা করতে পারি। আমরা যখন ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলো করবো, যদিও ওই অ্যাক্টিভিটি গুলো ফার্স্ট ইয়ার এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন না, হ্যাঁ প্লিজ মেক শিওর এটার থেকে ফার্স্ট ইয়ার কোশ্চেন করাটা মোর ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা ফার্স্ট ইয়ার কোশ্চেন করেছি, আরো অনেক ফার্স্ট ইয়ার কোশ্চেন আমরা করব। সো আমার মনে হয় ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলা করতে পারাটাই আমার জন্য আসলে মোর এক্সাম ফোকাস। সেটা করলেই আমার জন্য বেটার, রাদার দেন এই ধরনের কমপ্লিকেটেড কোন একটা অ্যাক্টিভিটিস করে আমার ব্রেনটাকে আরো মানে বা কি বলে আসলে কমপ্লিকেটেড করা, তার থেকে ফার্স্ট ইয়ার কোশ্চেন করার ক্ষেত্রে আমি মোর অ্যাগ্রিড। আমি 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 যদি বলি মোর ফোকাস, যেটা ফার্স্ট ইয়ার কোশ্চেন আপনাদেরকে বেশি হেল্প করবে, রাদার দেন এই ধরনের কোশ্চেন আসবে না। যেমন আপনাদেরকে আমি একটু জাস্ট দেখাই দেই যে আপনাদের আসলে প্রবলেমটা কোন জায়গাটাতে ছিল। আপনারা আমাকে যেটা বলেছিলেন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 2 এন্ড অ্যাক্টিভিটি 3। আমি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছি। ও সরি, আমাদের চেঞ্জেস এটাতে হওয়ার কথা ছিল। ইয়েস। সো আপনাদের যে প্রবলেমটা ছিল, আমি যদি একটু ভুল না করি, আপনাদের প্রবলেমটা ছিল হচ্ছে, প্রবলেম না আসলে একটু জাস্ট আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনারা বলেছিলেন যে এটা একবারে করে ফেললে আমাদের ফুল কোশ্চেনটা কভার হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান ইজ অ্যাক্টিভিটি 2। এইটা এইখানে আপনি যদি নিজেরাও একটু অ্যান্সারটা দেখতেন, তাহলে এই জায়গাটাতে আসলে কমপ্লিকেটেড কিছুই ছিল না, তিনটা মেইন পার্ট ছিল। একটা হচ্ছে আমি যখন আমার নো লুজিং অফ কন্ট্রোল, তার মানে সেখানে শুধু এনসিআই এবং ইকুইটিতে ইম্প্যাক্টটা পড়বে, নাথিং এলস। এটা হচ্ছে ডিসপোজাল অফ শেয়ারস ইন ব্লু, মানে যেখানে হচ্ছে আমার প্রিভিয়াসলি ওর যত পার্সেন্ট শেয়ার ছিল, ফর এক্সাম্পল 100% ছিল, সরি 90% ছিল, 90% থেকে আমি 15% হচ্ছে সেল করছি, তার মানে স্টিল আমার 75% আছে। সো কোনো কন্ট্রোল হারাই নাই, সেখানে আলাদা করে আমার গুডউইলের কোনো অ্যাডজাস্টমেন্ট আসবে না, কোনো কিছুই আসবে না, জাস্ট এটা আমার রিটেন আর্নিংস এর সাথে এবং আমার এনসিআই এর সাথে অ্যাডজাস্টমেন্টটা হবে, দ্যাটস ইট। এরপরের ডিসপোজালটা ছিল, ইফ আই এম নট রং, সেটা হচ্ছে ফুল ডিসপোজাল, মানে আমি হচ্ছে আমার কন্ট্রোলটা হারাই ফেলছি। সেই ক্ষেত্রে আমার রিমেইনিং ইন্টারেস্ট ছিল মেবি 30%, যেটা আমার অ্যাসোসিয়েট হবে। এবং এই যে আমি ডিসপোজটা করলাম, সেখান থেকে একটা গেইন অর লসের অ্যাডজাস্টমেন্ট ছিল, এই 350 আমাকে মানে অ্যাডিশনাল গেইন হিসেবে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ঠিক এইখানে। অ্যান্ড বাকিটুকু ছিল হচ্ছে আমার অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এই অ্যাসোসিয়েটকে আমি যখন মানে ট্রিট করব, তখন আমার আলটিমেটলি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট হবে। এই হচ্ছে আমার ক্যালকুলেশনের বেসিসটা, অ্যান্ড রিটেন আর্নিং যেটুকু আমার চলে যাবে রিটেন আর্নিংসে। সো এইটা আমি আবারও বলছি, এটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল। আপনারা এখন যদি একটু ভালো করে দেখেন গত ক্লাসে করানোর পর, আই বিলিভ পুরোটা রিলেট করতে পারবেন। এবং ওই কোয়েশ্চেনে ডিসপোজাল অন সরি গ্রুপ ডিসপোজালের ক্ষেত্রে, ফুল ডিসপোজালের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে সেটা আমরা দেখেছিলাম, এবং সেটা আমাদের ওয়ার্কিং এও চলে আসছিল গত ক্লাসের ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনে। এটার বাইরে এই কোয়েশ্চেনটার কথা আমি বলতে চাচ্ছিলাম, ডিসপোজাল সিনারিও। এই কোয়েশ্চেনটা খেয়াল করে দেখেন, এটা একটা মানে ইউজ একটা মানে বড় কোয়েশ্চেন, যেটা বেসিক্যালি হচ্ছে আপনাদের এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না। হ্যাঁ, এখানে দেখবেন যে মোটামুটি ভাবে প্রায় 10-12টা সিনারিও আছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা ইটস এ গুড কোয়েশ্চেন টু ডু দ্য রিভিশন। সো আপনি রিভিশনের জন্য এই কোয়েশ্চেন করলেও আপনার জন্য বেটার, না করলেও খুব একটা প্রবলেম নাই, কেননা
আপনি এই কোশ্চেনটা করতে গিয়ে যদি আপনার নলেজটাকে কমপ্লিকেটেড করে ফেলেন, তখন কিন্তু এই কোশ্চেনটা আসলে একটু আপনার জন্য মানে চ্যালেঞ্জিং হয়ে যাবে পাস্ট ইয়ার কোশ্চেনের সাথে রিলেট করার ক্ষেত্রে। কেননা এই কোশ্চেনটা পাস্ট ইয়ার রিলেটেড কোনো কোশ্চেন না, বাট স্টিল আপনারা যদি আর এই মনে করেন, কোয়েশ্চেনে আসলে কোনো এই হ্যাঁ, কোয়েশ্চেনে কোনো মানে কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছিলাম না যে না, আসলে কোনটার পরে কোনটা করবো আর কি। কোনো ওইরকম সিকোয়েন্সও নাই। যেমন আপনি ব্যাপারটা দেখেন, এখানে হচ্ছে ওর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের পুরো ব্যাপারটা, বাট সিকোয়েন্সিয়ালিও করে নাই। হ্যাঁ, এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনি দেখবেন যে আপনি যেমন যেমন নেট অ্যাসেট ও আপনাকে ক্যালকুলেট করছে, বাট সেটা কিন্তু নট মানে ট্রুলি দ্য এক্সাম স্ট্যান্ডার্ড। সো সেই ক্ষেত্রে আমি এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করি, যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম রকি এবং ওদেরকে, যে আমরা এর থেকে পাস্ট ইয়ার কোশ্চেন যদি আরো 2-3টা প্র্যাকটিস করি, সেটা বেটার আমাদের জন্য। বাট এটা তারপরে যদি আপনারা একটু গোছু করে রাখেন, জাস্ট একটু সময় নিয়ে, একটু ডিটেলসে, মানে অফকোর্স দ্যাট উইল হেল্প ইউ, বাট সেটা এক্সাম প্যাটার্নে খুব একটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। So, এই জন্য আসলে এই টাইপের কোশ্চেন গুলোকে আমরা যতটুকু সম্ভব পাস্ট ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করার জন্যই ফোকাসটা দিব, যেটা আমাদের জন্য মোর বেটার হয়। এখন আমরা চ্যাপ্টার 17-এ আজকে যাব, যদিও আমি আবারও বলছি চ্যাপ্টার 17-এর অনেকটুকু পার্ট আমরা মোটামুটি ভাবে কভার করে আসছি। এটার একটা সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে অ্যাসোসিয়েটেড যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, সেটা আপনি খেয়াল করে দেখবেন অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিন্তু অলরেডি আমাদের ডিসকাশন ডান। সো এটার পরে আপনারা যদি বলেন আমাকে, আমি তাহলে ওই যেই মানে যে কোশ্চেনটা আপনার আমরা একটু আগে দেখালাম, এটা টপিকটা শেষ করার পর ইফ ইউ গেট চান্স, তাহলে আমরা ওই কোশ্চেনটা এট এ গ্লান্স একবার রিভিউ করে দিব। সেক্ষেত্রে আমরা নিজেরা সবাই মিলেই ডিসকাশনটা করব, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যতটুকু আছে সেটাও আমরা দেখব, প্লাস আমার এক্সপ্লেনেশনটাও দেখবো যে আসলে কিভাবে ওর অ্যান্সারটা করা হয়েছে। ওকে, সো বিফোর স্টার্টিং দ্য চ্যাপ্টার 17, যেহেতু মোটামুটি জয়েন করেছেন সবাই, আমরা আমাদের রমাদানের এক্সাম সরি ক্লাসের রুটিনটা আমরা একটু ফাইনাল করে ফেলি। আমাদের ক্লাসের ইউজুয়াল রুটিন ছিল হচ্ছে আমরা যদি রমাদানের বাইরের ক্লাসগুলো করতাম, সেটা ঠিক আগের মতোই থাকবে, এবং এক্সট্রা ক্লাসটা আমি থার্সডেতে নিতে পারবো ইনশাল্লাহ, এবং এটা কন্টিনিউয়াসলি নিব। সেই ক্ষেত্রে আমাদের ক্লাসটা রমাদানের পর ঠিক যেরকমটা ছিল সেরকমটাই থাকবে, স্যাটারডে, সানডে অ্যান্ড থার্সডে। ওকে, সো ওইটার কোনো চেঞ্জ হবে না। বাট যেহেতু আমাদের আগামী 2-3 সপ্তাহ রমাদান মান্থের একটা স্কেডিউল আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে মেনটেন করতে হয়, আর যেহেতু অফিস আওয়ারের পর ইফতার দেন তারাবি, সেই ক্ষেত্রে আমাদের স্যাটারডে ক্লাসটা অ্যাজ ইট ইজ থাকবে। স্যাটারডে ক্লাসটা আমরা চেঞ্জ না করলেও প্রবলেম হচ্ছে না, এবং আই ট্রাই টু চেঞ্জ, বাট যেহেতু ক্লাস তানজিমের একটা ইস্যুস ছিল, তো সেই ক্ষেত্রে আমরা স্যাটারডে ক্লাসটা 11টাই রাখছি। সেই ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। বাট এখন আমার আরেকটা যে ক্লাস আমি নিতে চাই, মানে যেটা আমার রেগুলার ক্লাস এক্সেপ্ট এক্সট্রা ক্লাস, সেইটা আমাদের তো সানডে ছিল। সেটা আমরা আসলে কিভাবে নিতে পারি, মানে সেটা কি সানডেতে আপনাদের তারাবি শুরু হয় 8টা, 8:30টায়, যেমন ইফতারির পরের টাইমটা খুব টাইট হয়ে যায়, মানে ঠিক 6:30টায় যদি আমরা শুরু করি তাহলে 8:30টার মধ্যে শেষ করে আবার তারাবি পড়তে যাওয়া, সেই টাইমটা কি আপনারা প্রেফার করেন? এটা একটা অপশন। কেননা তারাবির পরে মনে হচ্ছে আর সম্ভব হবে না, কেননা তারা বিশেষ হতে হতে অনেক সময় 10টা, 10:30, 11টা বেজে যায়, অনেক জায়গায় দেখলাম যে 11টার মধ্যে সময়। সো আরেকটা অপশন যেটা আছে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ফ্রাইডের মর্নিং এর স্লটটা ফাঁকা আছে, মানে আমি ফাঁকাটা করছি আপনাদের জন্য। আমার ফ্রাইডেতে এফআর ক্লাস ছিল, আমি সেই ক্লাসটা দুপুরের পরে নিয়ে গিয়েছি, মানে জুম্মার পর। সো আমাদের তাহলে ফ্রাইডেতে 11টার যে স্লটটা, সেই স্লটটা এখন অ্যাভেলেবেল আছে। সো আমরা কি ওই মানে জুম্মার আগের যে স্লটটা 11 থেকে ধরেন 12:30 অথবা পৌনে 1টা পর্যন্ত, সেই স্লটটা কি আমরা চুজ করতে পারি? তাহলে আর আমাদের ওই ইফতারির পর অথবা মানে তারাবির পর ওই মানে ব্যাক এন্ড ফোর্থটা প্রবলেম হয় না, একটু সবাই বলেন। Yes, sir. আমার জন্য স্যার ফ্রাইডে স্যার বেস্ট হয় স্যার, আমার তাইলে মনে হয় কোনো ঝামেলা নাই স্যার একবারে। তাহলে কোনো কনফিউশন হয় না, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। আমার জন্য চ্যালেঞ্জ হবে হচ্ছে আমি একটু মানে স্লিপি পার্সন, মানে স্লিপি গ্রিডি পার্সন। তো আমি আসলে ফ্রাইডে রুটিনটা স্লটটা ফাঁকাই করছিলাম, সকালবেলা ঘুমাবো এই জন্য আসলে। তো পরে যেটা চিন্তা করলাম যে না, আপনাদের যে টাইমিং এর ইস্যুসটা হচ্ছে, এটা একমাত্র এই ঘুমটা স্যাক্রিফাইস না করলে আর হবে না। তাহলে
লেটস ডু ওয়ান থিং, রকি তালহা আই থিঙ্ক আপনাদের প্রবলেম নাই, তানজিমও বলছেন ওকে, রাহিকও বলছেন লেটস ডু অন ফ্রাইডে। আই বিলিভ তাহলে আমরা ক্লাস রুটিনটা একটু বলেই দেই, তারপর আমি গ্রুপেও বলে দিব। সেটা হচ্ছে আমাদের তাহলে রমাদান মান্থের জন্য দুইটা ক্লাস করবো আমরা উইকলি, ফ্রাইডেতে 11টা থেকে, আবার স্যাটারডেতে 11টা থেকে, একই টাইম, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সবাই কি এগ্রিড? কোনো কনফিউশন? জি স্যার, নো এগ্রি। স্যার। অ্যান্ড আই বিলিভ আপনাদের কারো ক্লাসের সাথে কনফ্লিক্ট করে না, সো দ্যাটস গ্রেট। এগ্রিড, ওকে, পারফেক্ট। তাহলে আমরা আমাদের সিলেবাস টপিক নিয়ে স্টার্ট করি ডিসকাশনটা। অ্যান্ড এই ডিসকাশনটা শুরু করার আগে যেটা আমি বলছিলাম, একটা কোয়েশ্চেন, প্লিজ থার্সডে কি স্যার ক্লাসটা হবে না না, স্যার? থার্সডে ক্লাসটা রমাদান মানতে আসলে আমরা নিতে পারছি না, যেহেতু টাইমিং এর ইস্যুসটা আমরা ম্যানেজ করতে পারছি না। হয়তোবা নেক্সট 2 সপ্তাহ হবে না, এরপর থেকে আবার রমাদানের পর ঠিক অ্যাজ ইউজুয়াল ঠিক সেইভাবেই চলবে, 3টা ক্লাস হবে। আচ্ছা জি স্যার। ওকে, আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমরা একটু চেক করি আপনাদের সাথেই। আমাদের এবার ঈদ উল আজহাটা আসলে কবে পড়ছে? ঈদুল আজহা একটু দেখতে হবে স্যার। এই যে জুনের 7 তারিখে। স্যার এক্সামের পরই পড়ছে স্যার, সমস্যা। এখন আমি এসেছি এক্সাম ডেট জুন 2025, ঠিক। জি, জুনের 6 তারিখ বা 7 তারিখে। এই যে এখন আপনাদের এক্সামটা পড়বে হচ্ছে মার্চে তো 2 থেকে 6, তো আপনাদের এক্সামটা পড়বে হচ্ছে 5 তারিখ। হ্যাঁ, সো প্লিজ প্ল্যান অ্যাকর্ডিংলি। যদিও এটা একদিন 2 দিন হয়তো বা এদিক ওদিক হয়, ঈদের ব্যাপারটা তাদের উপর ডিপেন্ড করে, বাট এক্সাম ডেটটা কিন্তু ফিক্স থাকবে 2 থেকে 6 তারিখ। সো আপনারা যারা এক্সামের প্রিপারেশনটা নিতে চান, প্লিজ মানে মেক শিওর করেন যে ওই ওই সময়ের ব্যাপারগুলা কিন্তু একটু কাজ করবে আপনার, যদি এরকম কোনো ডিপেন্ডেন্সি থাকে। সো প্ল্যান অ্যাকর্ডিংলি, ওকে। নাও লেটস স্টার্ট। আমরা আমাদের চ্যাপ্টার 17 অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং এখানে মোর টপিক উই হ্যাভ অলরেডি কাভার্ড, বাট বাকি যে টপিক গুলো আছে এই টপিক গুলো সর্ট অফ লাইক এক্সপ্লেনেশন ডেফিনেশনের পার্ট। এটা আপনাদেরকে একটু সর্ট অফ বলতে পারেন মেমোরাইজ করে রাখতে পারেন, অথবা একটু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখতে পারেন, যাতে করে আপনি এক্সপ্লেন করতে পারেন। এখান থেকে ক্যালকুলেশন খুব একটা আসবে না আদার দেন অ্যাসোসিয়েট বাদে। বাকি সবকিছুই ইটস মোর অফ লাইক ডেফিনেশনের আন্ডারস্ট্যান্ডিং, এক্সপ্লেনেশন আন্ডারস্ট্যান্ডিং। সো এখান থেকে খুব একটা ক্যালকুলেশন থিঙ্ক আসার মতো না, এবং কোয়েশ্চেনও খুব একটা রেগুলার আসে না। সর্ট অফ অ্যাসোসিয়েটের পার্টটা বাদে বাকি সবকিছু আমরা এখান থেকে কভার করে ফেলতেই পারবো। এখন আমি বিফোর স্টার্টিং দ্য পার্ট আপনাদের অ্যাসোসিয়েটের যেই টপিকটুকু ছিল কতটুকু মনে আছে আপনাদের, একটু আমাকে যদি বলতেন। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এই টপিকটা আমরা আসলে কতটুকু কভার করেছি, এবং যতটুকু আমাদের মনে আছে একটু আমাকে বলেন কাইন্ডলি। তো এটা কি মানে ডেফিনিশন বলবো নাকি ডিফারেন্ট কিছু? মানে উইথ ক্যালকুলেশন, আমরা তো ক্যালকুলেশনও দেখেছি রাইট, মানে ক্যালকুলেশনের ফর্মুলাটাও দেখেছি কিভাবে অ্যাসোসিয়েটের ক্যালকুলেশন করতে হয় ফর দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড ফর দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো আমাকে একটু একটা মানে একটা ব্রিফ দেন যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এটাকে আমরা কখন বলি ফার্স্ট অফ অল, দেন হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট যদি হয় আমরা কি অ্যাকাউন্টিং মেথড ফলো করি, এবং সেই অ্যাকাউন্টিং মেথড ফলো করার জন্য আমার ক্যালকুলেশনটা কিভাবে করি ফর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। বেসিক্যালি যদি বলতে চাই বাই ল বা বাই কন্ট্রোল সিস্টেম, অ্যাসোসিয়েট আমরা তাকে বলবো যার উপর আমার কন্ট্রোল রেশিওটা হচ্ছে 20% থেকে শুরু করে 50% পর্যন্ত। ওকে, এটা কি কি আমরা কন্ট্রোল বলি, মানে না, সিগনিফিকেন্ট কন্ট্রোল কন্ট্রোল না, বলি এখানে নাকি আমরা অন্য কিছু এখানে বলি? আমরা বলবো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। ইয়াস, এক্স্যাক্টলি। এখানে সো আমাদের ডাইরেক্ট কন্ট্রোল থাকবে না, বাট আমাদের ডিসিশন ওয়াইজ বা আমাদের বোর্ড ওয়াইজ বা বোর্ড মেম্বার ওয়াইজ এখানে আমাদের সার্টেন একটা ইনফ্লুয়েন্স থাকবে আর কি। সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স এবং থাকবে, এটা যদি পারফেক্ট। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বা ক্যালকুলেশন বলি,
অ্যাসোসিয়েটের ভ্যালুটা আমরা মেজার করি আপনার অ্যাকর্ডিং টু যে আইএফআরএস কি একটা ছিল আমাদের যে ইনভেস্টমেন্ট প্রপার্টি আইএস 40 আর কি। না না না, আইএস-40 ছিল না। যাই হোক, আপনি যতটুকু বলেছেন খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু যদি একটু অ্যাড করেন। যতটুকু রকি বলল যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আমরা এটাকে যদি মোর দ্যান 20% অথবা লেস দ্যান 50% হয় তাহলে এটাকে আমরা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হিসেবে ট্রিট করব। আর বাই ডেফিনেশন যদি আমরা চিন্তা করি, যদি শেয়ার হোল্ডিং থেকে আমরা ডিটারমাইন না করি, যেটার উপর আমার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, and we have already discussed যে what is significant influence. We don't have the power to change the decision, but we can participate to take the decision. We can influence to take the decision. So that is called significant influence. এই পর্যন্ত is perfectly fine. এরপরের পার্টটা যদি কেউ একটু আমাকে বলেন যে তালহা, তানজিম যারা আছেন, রাহিক, যে আমরা যদি কোন একটা অ্যাসোসিয়েট কে ইনভেস্টমেন্ট করি সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে করব এবং কোন আইএস অনুযায়ী করব? স্যার IAS 28 আইএস Yes, sir. 28, ইয়েস, এটা এক্স্যাক্টলি। যাবে হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে হচ্ছে এই নন কারেন্ট অ্যাসেটে, নন কারেন্ট অ্যাসেট হিসেবে, পারফেক্ট। এন্ড আর কম্প্রিহেন্সিভ প্রফিট এন্ড লস আর কম্প্রিহেন্সিভ ইনকামে যাবে হচ্ছে আপনার এই অপারেটিং প্রফিটের পরে। অপারেটিং প্রফিটের পরে দ্যাট ইজ ওয়ান লাইন আইটেম হিসেবে শেয়ার অফ একটা line item হিসেবে। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট, রাইট? জি। ওকে ওকে, পারফেক্ট। এন্ড এইটার ক্ষেত্রে আমরা যে আইএস 28 টা ফলো করি, আইএস 28 এর যে মেথডটা আমরা ক্যালকুলেট করি টু ক্যালকুলেট দা কোন মেথড, এটাকে আমরা কি বলি? ইকুইটি মেথড। ইকুইটি, ইকুইটি মেথড। এটার ফর্মুলাটা কি মনে আছে আমাদের? ইকুইটি মেথডের ফর্মুলাটা কস্ট যাবে, কস্টের সাথে হচ্ছে আপনার পোস্ট একটু অ্যাকুইজিশন রিজার্ভ আসবে। আমরা ইকুইটি মেথডে মানে ভ্যালুটা ডিটারমাইন করা হচ্ছে আমার সো কস্ট, কস্ট অফ মানে কস্ট ইনভেস্টমেন্ট, রাইট? অ্যাকোয়ার প্লাস হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যদি কোনো থাকে সেটা অ্যাপরশনেট করে সেটাকে অ্যাট ডেবিট করে দেওয়া। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, রাইট? জি। এক্সক্লুডিং ডিভিডেন্ড, যদি কোনো ডিভিডেন্ড থাকে তাহলে সেটা বাদ দিয়ে, রাইট? ওকে, Yes, sir. এরপর এরপর Sir, impairment loss টা স্যার সাবট্রাক্ট করুন। লেস শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট লস, ইফ এনি, রাইট? যদি থাকে। এই তো ছিল, মানে এই কথাগুলোই তো আমরা বলেছিলাম, রাইট? আরেকটা জিনিস ছিল যেটা আমরা আজকে হয়তো বা ডিসকাশন করব, আনরিয়েলাইজড প্রফিট, ইফ এনি। হ্যাঁ, ইফ এনি, অনলি the percentage of shareholder. ওকে, এন্ড এই সবকিছু মানে অ্যাড করার পর আমরা যেটা পাই সেটাকে আমরা বলছিলাম ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ওকে, সো এই লাইনটাই বেসিক্যালি আমার চলে যাবে ইন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাজ নন কারেন্ট অ্যাসেট হিসেবে, ঠিক না? So আমরা মোটামুটি ভাবে সবাই এটার সাথে একদিন, এবং সবাই আমরা এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে প্রত্যেকটা ডাবল এন্ট্রির ব্যাপারে যদি আমি এখন জিজ্ঞেস করি আপনাদেরকে, এটাও মনে হয় আমরা ডিসকাশন করেছিলাম কি, যে সে ফর এক্সাম্পল কস্ট অফ ইনভেস্টমেন্ট, এটা ডাবল এন্ট্রি কি হবে, কথা বলা হয়েছিল, এটা আমার একটু জি। মনে পড়ছে না। যেমন কস্ট অফ ইনভেস্টমেন্টের ডাবল এন্ট্রি যদি আমরা বলি, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, ব্যাংক ক্রেডিট। ক্রেডিট। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, গ্রুপ রিটেন আর্নিংস ক্রেডিট। তাহলে যেহেতু এটা আমার গ্রুপ রিটেন আর্নিংস, এটা আমার ওয়ার্কিং ফাইভে এফেক্ট করবে। শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট লস, এটার ক্ষেত্রেও সেম, এটা যেহেতু আমার গ্রুপ রিটেন আর্নিংস কে অ্যাডজাস্ট করবে, তাহলে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আমার ক্রেডিট হয়ে যাবে এন্ড গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হয়ে যাবে। প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট, যদি এটা প্যারেন্ট সেল করে তাহলে সেই ক্ষেত্রে এটা আমার পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং অনুযায়ী এটাও আমার আলটিমেটলি গ্রুপ রিটেন আর্নিংস থেকে বাদ যাবে। সেই ক্ষেত্রে আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট। সো এই ডাবল এন্ট্রি গুলো আমরা কেন বলছি, এটা বলার একটাই কারণ, সো দ্যাট আমি যখন এক্সপ্লেনেশন করব কোন একটা কোয়েশ্চেনে যদি আমার আইএস 28 নিয়ে কিছু আসে,
সেই ক্ষেত্রে আমি যেন আমার এই ডাবল এন্ট্রি গুলা মাথায় রেখে এক্সপ্লেনেশন গুলা করতে পারি, যেটা আমার গ্রুপ রিটার্ন আর্নিংস কে বাড়াবে অথবা কমাবে, এবং আমার ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট কে ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে, সাচ এস আমরা ডাবল এন্ট্রিটা দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমার এক্সামিনার আমার উপরে একটু বেশি প্লিজড হবে। সো এই কারণে আমরা প্রত্যেকটা টপিকে দেখবেন যে ডাবল এন্ট্রি, আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টিং এন্ট্রি দেখে দেখে আলটিমেটলি এটার অ্যাডজাস্টমেন্ট গুলো বোঝার চেষ্টা করি, সো দ্যাট আমাদের এখানে আমার কোন স্টেটমেন্টে কি ইম্প্যাক্টটা পড়ে দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এটাও আমরা যেরকমটা দেখলাম, একইভাবে আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের যে আমার পার্সেন্টেজ অফ শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট, সেটাও আমাকে আলটিমেটলি ইনকাম হিসেবে দেখাতে হবে। মানে আদার লাইক আমি যদি বলি লাইক আফটার দ্য গ্রস প্রফিট, যেটা ভাইয়া বলছিলেন যে এটা গ্রস প্রফিটের পর অবশ্যই হবে, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি আফটার দ্য গ্রস প্রফিট পার্ট। এই হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েটের হোল ব্যাপারটা। ট্রাস্ট মি, আমাদের এই টপিকটুকুর মধ্যে এই যে আমার IAS 28 এর যে পার্টটা ইকুইটি মেথডের, এইটার যে ডিসকাশন আমরা করলাম, যে কথাগুলো বললাম, দ্যাট মোস্টলি কাভার্ড আওয়ার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। এটা নিয়ে আসলে আর নতুন করে খুব একটা কিছু বলা লাগবে না, জাস্ট কিছু লাইন আমাকে একটু অ্যাড করে দিতে হবে, কিছু কানেক্ট করতে হবে as per the SBR syllabus and as per the study hub content। খুব বেশি অ্যাড করতে হবে না, জাস্ট জয়েন্ট অ্যারেঞ্জমেন্টের পার্টটা আমাকে অ্যাড করতে হবে। সো এখানে একটু আমরা দেখি টাইপস অফ ইনভেস্টি। এটার বেসিক্যালি দুইটা টাইপ এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসোসিয়েট, যেটা একটু আগে আমরা বললাম। এটা ছাড়াও আরেকটা ইনভেস্টি আমরা জানি, দ্যাট ইজ আ সাবসিডিয়ারি। যখনই কোনো কোম্পানির উপর আমার সিগনিফিকেন্ট কন্ট্রোল চলে আসবে, দ্যাট কোম্পানি বিকামস মাই সাবসিডিয়ারি, এবং তার জন্য কিন্তু আমি কনসলিডেশন করব। বাট এই যে আমরা বলছি টাইপস অফ ইনভেস্টি, অ্যাসোসিয়েট অথবা জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, এদের জন্য কিন্তু আমার কনসলিডেশন করতে হবে না। মানে এদের জন্য, যেমন আমি যদি বলি অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েটের জন্য কি আমরা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসোসিয়েটের অ্যাসেট, অ্যাসোসিয়েটেড লায়াবিলিটি, অ্যাসোসিয়েটেড ইনকাম, এক্সপেন্স, এগুলাকে কি আমরা লাইন বাই লাইন অ্যাড করি গ্রুপ অ্যাকাউন্টিং এ? মনে পড়ে আমাদের? আমরা অ্যাসোসিয়েটের কোনো অ্যাসেট লায়াবিলিটিকে কিন্তু লাইন বাই লাইন অ্যাড করি না। সেই ক্ষেত্রে অ্যাসোসিয়েটের জন্য আমরা একটা সেপারেট অ্যাকাউন্টিং মেথড ফলো করি, দ্যাট উই কল ইকুইটি মেথড অ্যাজ পার IAS 28, যেটা একটু আগে আমরা ডিসকাশন করছিলাম আপনাদেরকে নিয়ে। এখন আসেন, এইটা একটা ইনভেস্টি, যেটা হচ্ছে আমার IAS 28 অনুযায়ী হবে। আরেকটা হচ্ছে জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, যেটার আসলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IFRS 11, and এই দুইটারই আলটিমেটলি রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর ডিসক্লোজার ইজ IFRS 12। সো জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট কি? সিম্পল কথা, যেখানে টু অর মোর পার্টিস যাদের জয়েন্ট কন্ট্রোল থাকে। একদম সিম্পল কথা, যে জয়েন্ট কন্ট্রোল কি সেটা আমরা একটু পরে ডেফিনেশনে দেখবো, বাট জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট মিনস যেখানে টু অর মোর পার্টির কোনো জয়েন্ট কন্ট্রোল করে কোন একটা এন্টিটিকে। অ্যান্ড সেই ক্ষেত্রে এই জয়েন্ট কন্ট্রোলটা দুই রকম হতে পারে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই জয়েন্ট কন্ট্রোলটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে জয়েন্ট অপারেশনস, আরেকটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। সো আমাদের আসলে মেইন মানে ফোকাসটা থাকবে এখানে, যে টু ডিটারমাইন হোয়াট ইজ জয়েন্ট কন্ট্রোল, এটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা বেসিক ওয়েতে যেটা দেখলাম, যে জয়েন্ট কন্ট্রোল হচ্ছে যে এন্টিটিকে মোর দেন ওয়ান এন্টিটি, মানে মোর দেন টু অর মোর দেন দ্যাট কন্ট্রোল করে জয়েন্টলি। এটার একটা স্ট্রং ডেফিনেশন, সুন্দর একটা ডেফিনেশন আমরা দেখব। এবং জয়েন্ট কন্ট্রোল থেকে কি অ্যারাইজ করে, আইদার এটা আমার জয়েন্ট অপারেশন অর জয়েন্ট ভেঞ্চার। সো এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে টু ডিটারমাইন, টু ডিস্টিংগুইশ বিটুইন জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট মানে জয়েন্ট অপারেশনস অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার্স। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা তিনটা জিনিস নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, আরেকটা হচ্ছে জয়েন্ট অপারেশনস, আরেকটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। সো এটাই বেসিক্যালি আমাদের জন্য মেইন পার্ট। এই ক্ষেত্রে আমরা যেই জয়েন্ট ভেঞ্চারের কথা বলি, বিশেষ করে জয়েন্ট অপারেশনস এবং জয়েন্ট ভেঞ্চার্স, জয়েন্ট অপারেশনস এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আমার অ্যাপ্লাই হবে হচ্ছে অ্যাজ পার IFRS 11, আর জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা হবে হচ্ছে আইদার অ্যাজ পার IFRS 3 বিজনেস কম্বিনেশন অর IFRS 9 অর IAS 28। ওকে, সো সেটা আমাকে আমার অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা বলবে সেই অনুযায়ী আমরা এটাকে মেজার করব জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাকে। বাট
সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার জয়েন্ট অপারেশনস এবং জয়েন্ট ভেঞ্চারটাকে আলটিমেটলি ডিটারমাইন করা, মানে জয়েন্ট অপারেশনস এবং জয়েন্ট ভেঞ্চারটাকে ডিস্টিংগুইশ করা, যে কোনটা জয়েন্ট অপারেশনস কোনটা জয়েন্ট ভেঞ্চার। তো আমি যদি এইটা ডিটারমাইন করতে না পারি, সেই ক্ষেত্রে আমার হয়তো এক্সপ্লেনেশন আমি কিছু মার্ক কম পাবো, বাট এটার ক্যালকুলেশনের ডিফারেন্স আপনাকে খুব একটা এক্সামে আসবে না, যেটা আমি বললাম একটু আগে। হোয়াট এক্সামিনার উইল মোর ফোকাস অন, যে আপনি এক্সপ্লেনটা করতে পারেন যে হোয়াট ইজ জয়েন্ট অপারেশন, হোয়াট ইজ জয়েন্ট ভেঞ্চার। এবং যেটা একটু আগে আমরা বলছিলাম, এটার রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তিনটা, যেটা আমরা অলরেডি এর আগের স্লাইডে বলছিলাম। IS 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, আপনারা বুঝতেই পারছেন যে এটা আলটিমেটলি জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসেবে ইকুইটি মেথড ফলো করা যায়। এরপর হচ্ছে আমার IFRS 11 জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড IFRS 12 ডিসক্লোজার্স ইন্টারেস্ট ইন আদার এন্টিটিস, যেটা আমরা এন্ড অফ দ্য সেকশনে দেখবো। সো দ্যাট ইজ আওয়ার টপিক ফর টুডে। আমি আবারও বলছি, নট মাচ কমপ্লিকেটেড থিং। যতটুকু কমপ্লিকেসি থাকবে সেটা হচ্ছে জাস্ট টু ডিটারমাইন, জাস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন জয়েন্ট কন্ট্রোল, জয়েন্ট অপারেশন, জয়েন্ট ভেঞ্চার্স, দ্যাট ইজ। সো জয়েন্ট কন্ট্রোলের ডেফিনেশনটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের যে মানে আমাদেরকে খুব স্পেসিফিক্যালি মনে রাখতে হবে যে জয়েন্ট কন্ট্রোলের ডেফিনেশনটা আসলে আমরা কিভাবে করি। বাট বিফোর দ্যাট, আমরা যেহেতু অ্যাসোসিয়েট নিয়ে কথা বলছি এবং যেহেতু অ্যাসোসিয়েটের ডেফিনেশন নিয়ে কথা বলছি, সো অ্যাসোসিয়েটের ডেফিনেশনটা আমরা একটু কভার করে যাই। যেটা আমরা একটু আগেই বলেছি, অ্যাসোসিয়েটকে আমরা যদি শেয়ার হোল্ডিং বেসিসে ডিটারমাইন করি, সেই ক্ষেত্রে বেসড অন শেয়ার হোল্ডিং উই ক্যান ডিটারমাইন যাদের উপর আমার মোর দ্যান 20% বাট লেস দ্যান 50% শেয়ার হোল্ডিং আছে ইকুইটি শেয়ারে, যাদের উপর আমার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে আমরা বলবো অ্যাসোসিয়েট এন্টিটি। সেটাকে বাই ডেফিনেশন IS 28 অনুযায়ী যদি ডিফাইন করতে হয়, খেয়াল করে দেখেন যে ডেফিনেশনটা কি বলছে। সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলতে আমরা আসলে কি বুঝি? Significant influence means we don't have the power to change the decision, but we have the power to participate in financial and operating policy of the company investee. Okay, দেখেন এই কথাটাই বলছে, the power to participate in the financial or operating policy decisions of the investee, but it is not control or joint control of those policies। তার মানে এটা আবার জয়েন্ট কন্ট্রোল হলে কিন্তু আবার এটা অ্যাসোসিয়েট হবে না, তখন এটা আমার IFRS 11 এর জয়েন্ট কন্ট্রোল, জয়েন্ট অ্যারেঞ্জমেন্টের আন্ডারে চলে যাবে। আবার যদি কন্ট্রোল হয়, কন্ট্রোল হইলে কিন্তু আবার এটা আমার IS 28 হবে না, এটা আমার সাবসিডিয়ারি হয়ে যাবে। সো এটা আমাকে স্পেসিফিক্যালি মাথায় রাখতে হবে। সো এখন আসেন যে এই অ্যাসোসিয়েট হওয়ার জন্য আমার কি কি, মানে আমরা আমরা যে কন্ট্রোলের ডেফিনেশন দেখেছিলাম, সেখানে অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আমার কয়েকটা প্যারামিটার আছে, কয়েকটা ফিচার আছে, যে এই ফিচার গুলো দিয়ে আমরা ডিটারমাইন করব এটা আমার জন্য সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অর নট। সো প্যারামিটার গুলা কি কি? নাম্বার 1, রিপ্রেজেন্টেশন অন দ্য বোর্ড of directors or equivalent governing body। তার মানে you are representing, you are not having any control, you are not having any significant control। Okay, you represent the board, you represent the company, but you are not controlling the board, you are not like a significant control have over the board। Okay, participating in policy making, ম্যাটেরিয়াল ট্রানজেকশন বিটুইন ইনভেস্টর এন্ড ইনভেস্টি, আপনাদের মধ্যে মানে ম্যাটেরিয়াল ট্রানজেকশন হতে পারে। ইন্টারচেঞ্জ অফ ম্যানেজারিয়াল পার্সোনাল, আপনার কোন একটা কি পার্সোনাল আপনি তার কোম্পানিতে নিতে পারেন, অথবা তার কোম্পানির কোনো কি পার্সোনাল আপনার কোম্পানিতে কাজ করতে পারে। প্রভিশন অফ এসেনশিয়াল টেকনিক্যাল ইনফরমেশন, আপনাদের কোনো এসেনশিয়াল টেকনিক্যাল ইনফরমেশনও হয়তো বা আপনাদের এরকম এক্সচেঞ্জ হতে পারে। সো দ্যাট আর দ্য প্যারামিটার টু ডিটারমাইন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তার মানে এই জিনিসগুলো যদি থাকে, you will have to like identify that investee is associate for your company, for a group of company। So that is a definition of significant influence, that is a parameter, features, characteristics of significant influence। So এখানে আলটিমেটলি একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, এটা আলটিমেটলি জাস্ট আপনাকে ডিটারমাইন করা যে এটা কি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কিনা। সো একটা গ্লান্স একটু দেখে ফেলেন এটা কি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কিনা। নাথিং ডু উইথ ক্যালকুলেশন পার্ট, জাস্ট একটা গ্ল্যান্স আপনারা দেখবেন, দেখে জাস্ট এটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হবে কিনা IS 28 অনুযায়ী, সেটা আপনারা জাস্ট ডিটারমাইন করবেন, দ্যাটস ইট। On 8 April 2004, Paddy acquired 30,000 equity shares in investment company
রোলো রিপ্রেজেন্টেটিং 30% ইন্টারেস্ট, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পার্ট। Paddy also has the right to nominate the one of the four directors. Is it another thing? Rolo Act requires that four of its directors must agree on capital investment decision exceeding 1 million. 75% shareholding are required. In the year ended 31st March, 5% of the roll sales were to Paddy. This level expected to continue. তার মানে 5% হচ্ছে সে সেল করে তার কাছে। সো তার মানে খেয়াল করে দেখেন সবগুলোই কিন্তু আমার আলটিমেটলি প্যারামিটার মিট করে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে এটাকে আমরা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হিসেবে ট্রিট করতে পারি। এইটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেশন পার্টটা আমরা যাচ্ছি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাতে আমরা একটু পরে যাব। এন্ড আমি আবারও বলছি অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা যা দেখে আসছি, যা পড়ে আসছি অলমোস্ট সেম, জাস্ট দুই একটা জায়গায় একটু অ্যাডিশনাল পয়েন্ট আছে, আদার দেন অল আর রিমেইন সেম। নাও জয়েন্ট কন্ট্রোল, যে কথাটা আমরা বলছিলাম, জয়েন্ট কন্ট্রোল মিনস এখানে একটা জিনিস আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, যেখানে আপনার কন্ট্রোলটা শেয়ার হয়ে যাবে, মানে কন্ট্রোলটা আপনার টু আর মোর পার্সন উইল কন্ট্রোল ওয়ান এন্টিটি। এন্ড এটার একটা মানে খুব সুন্দর একটা মানে প্যারামিটার আছে যেটা আপনি ডিটারমাইন করবেন যে মানে আলটিমেটলি এটা কি জয়েন্ট কন্ট্রোল কিনা। সো এইটাকে আপনি দুইটার জিনিস প্যারামিটার হিসেবে হবে। নাম্বার ওয়ান, আপনাদের মধ্যে একটা অ্যাগ্রিড কন্ট্রাক্ট থাকতে হবে যেটার উপর বেস করে আপনার জয়েন্ট কন্ট্রোল করবেন। অ্যান্ড সকলের all of the parties should have the same consent, মানে এটাকে বলা হয় আনঅ্যানিমাস কনসেন্ট, হ্যাঁ। মানে সকল সম্মতিক্রমে যে সিদ্ধান্তটা নেওয়া সেটাকে বলা হয় হচ্ছে আনঅ্যানিমাস কনসেন্ট। তার মানে এই দুইটা জিনিস যখন থাকবে তখনই এটাকে আপনি জয়েন্ট কন্ট্রোল বলতে পারবেন। দুইটার একটা যদি না থাকে আপনি এটাকে জয়েন্ট কন্ট্রোল বলতে পারবেন না। যেমন খেয়াল করে দেখেন, আপনি যখন সাবসিডিয়ারির কথা বলেন, সাবসিডিয়ারির কথায় কিন্তু আনঅ্যানিমাস কনসেন্ট লাগে না, সবাই কিন্তু কন্ট্রোল করে না। সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা জয়েন্ট কন্ট্রোল বলি না সাবসিডিয়ারি, কেননা সাবসিডিয়ারি সব ডিসিশন সব কন্ট্রোল কার কাছে থাকে, প্যারেন্ট কোম্পানির কাছে থাকে। সো এইটা আপনাকে ডিটারমাইন করতে হবে যে আলটিমেটলি জয়েন্ট কন্ট্রোল আপনি কিভাবে ডিফাইন করবেন। সো জয়েন্ট কন্ট্রোল ডিফাইন করার দুইটা প্যারামিটার। নাম্বার ওয়ান, আপনাদের একটা অ্যাগ্রিড কন্ট্রাক্ট থাকতে হবে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। যেমন এমন হইতে পারে এ বি সি ডি, আপনারা 25% করে কন্ট্রোল করবেন। অ্যান্ড আরেকটা হইতে পারে যেটা হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই সবার কনসেন্ট লাগবে, সবার কনসেন্ট হলেই আপনারা ডিসিশনটা নেবেন, সেটাকে আমরা বলতেছি জয়েন্ট কন্ট্রোল। সো আমরা একটু জাস্ট ডেফিনেশনটা পড়ে ফেলি কি বলছে। দ্য কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিড শেয়ারিং অফ কন্ট্রোল অফ অ্যান অ্যারেঞ্জমেন্ট which exists only when the decision about the relevant activities required unanimous consent. So এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে unanimous, এইটা একটা, আরেকটা হচ্ছে শেয়ারিং কন্ট্রোল অফ অ্যারেঞ্জমেন্ট, এইটা একটা, হ্যাঁ। অ্যাগ্রিড শেয়ারিং কন্ট্রোল অফ অ্যারেঞ্জমেন্ট, এই দুইটাকেই যদি আমরা ভেঙে দিই, an entity that is subject to joint control by more than one party is a joint arrangement. In order for joint control to exist, কি কি থাকতে হবে? The sharing of control must be agreed in a contract. তার মানে এই কন্ট্রাক্টটা রিটেনও হতে পারে, ভার্বালিও হতে পারে, বাট উই অল নো এটা রিটেন হওয়াটা বেটার, তাহলে ফিউচার ডিসক্রিপেন্সিটা ইজিলি ম্যানেজ করা যাবে। অ্যান্ড নাম্বার টু, ডিসিশন অ্যাবাউট রিলেভেন্ট অ্যাক্টিভিটিস মাস্ট রিকোয়ার দ্য আনঅ্যানিমাস কনসেন্ট। আনঅ্যানিমাস কনসেন্ট মিনস সকলের সম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে, মানে সবাইকেই কোন একটা পার্টিকুলার রিলেভেন্ট অ্যাক্টিভিটিস এর অ্যাগ্রি করতে হবে সবাইকে, তাহলেই আমরা এটাকে বলতে পারবো জয়েন্ট কন্ট্রোল। যদি এটার একটাও না থাকে, ইফ either of these feature does not exist, then there is no joint control, তাহলে এটা আমার জয়েন্ট কন্ট্রোল হবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার জয়েন্ট কন্ট্রোল হতে গেলে অবশ্যই এই দুইটার এক্সিস্টেন্স থাকতেই হবে, তা না হইলে আমরা এটাকে জয়েন্ট কন্ট্রোল বলতে পারবো না। সো এখানে কিছু ডেফিনেশন, কিছু এক্সাম্পল দেওয়া আছে জয়েন্ট কন্ট্রোলের, খেয়াল করে দেখেন। এটা আপনি যদি ডিটারমাইন করেন, এক্সাম্পল 2, জয়েন্ট কন্ট্রোল খুব স্পেসিফিক, সিম্পল। জেমস কোম্পানি ইজ ওন এ 50%, বি 25% and সি 25%, তার মানে জয়েন্টলি কন্ট্রোল করে। দ্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন দ্য ইনভেস্টর্স স্টেট দ্যাট decision about relevant activities of James company required 75% support by the investors. তার মানে মিনিমাম 75% হইতে হবে, তার মানে তিনজনের কনসেন্টই লাগবে। খেয়াল করে দেখেন, যে কোনো দুইজনের কনসেন্ট দিয়ে আপনি আলটিমেটলি ডিসিশনটা নিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি এটাকে জয়েন্ট কন্ট্রোল বলতে পারবেন, বাট এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে এই কথাটাই আপনি ডিসকাশনে দেখেন।
In order for a decision about the relevant activities of James company to be made, as a minimum either A and B have to vote for decision, মানে A এবং B হইতে হবে, অথবা A or C ভোট মানে নিতে হবে। ওকে, therefore there is no unanimous consent। তার মানে খেয়াল করে দেখেন এখানে 75% হওয়ার জন্য তিনজনকেই কিন্তু দরকার হচ্ছে না। এ এবং বি মিলেও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, অথবা এ এবং সি মিলেও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তাহলে যদিও এটা আমার জয়েন্টলি তারা কন্ট্রোল করতেছে, মানে যদিও শেয়ার হোল্ডিংটা জয়েন্টলি তারা এগ্রিড, বাট আনঅ্যানিমাস যে কনসেন্ট এটার জন্য জয়েন্ট কন্ট্রোল এটা হলো না। যেমন এটা জয়েন্ট কন্ট্রোল হইতো কখন, যদি এরকম হইতো যে 50%, এটা 50% না হয়ে এটা হয়তো বা লেস দেন 50% হতো, কারণ এটা 40% হতো, এটা 30%, এটা 30%, তখন 75% হওয়ার জন্য তিনজনের কনসেন্টই লাগতো। সো তখন এটাকে আপনি আনঅ্যানিমাস কনসেন্ট বলতে পারতেন। সো দ্যাট ইজ দ্য রিজন এটা আপনি জয়েন্ট কন্ট্রোল বলতে পারছেন না। এখানেও সেম অ্যাক্টিভিটি 1, আই থিঙ্ক এটাও একই রকম জিনিস। সো জয়েন্ট কন্ট্রোল আপনি বলতে পারবেন না, যেহেতু 75% ভোটিং মেম্বার্স। সেই ক্ষেত্রে আপনার সবাইকেই আলটিমেটলি অ্যাগ্রি হইতে হবে। সবাই যদি অ্যাগ্রি না হয় তাহলে এটাকে আপনি জয়েন্ট কন্ট্রোল বলতে পারবেন না। সো তারপর অ্যাক্টিভিটি 1টা একটু দেখেন, যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ লেট মি নো। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, প্লিজ প্লিজ। এই যে স্ক্রিন শেয়ারিং এর যে পপআপটা দেয়া আছে না স্যার নিচে, ওইটা যদি আপনি হাইড করেন না তাহলে পরবর্তীতে ইউটিউবে আসলে ভিডিও দেখাতে সুবিধা হয় আর কি, নাইলে ওকে ওকে নিচে ওকে, অলরেডি line অলরেডি অলরেডি হাইড করে দিয়েছি আমি, বুঝতে পারছি। হ্যাঁ। hide করে দিয়েছি। Hide। সো অ্যাক্টিভিটি 1টা একটু দেখেন, সলিউশনটা আপনারা একটু পরে দেখেন। ডিসকাস হাউ এবি শুড অ্যাকাউন্ট ফর হিজ ইনভেস্টমেন্ট ইন XYZ, মানে এটা কি আপনি জয়েন্ট কন্ট্রোল বলবেন না জয়েন্ট কন্ট্রোল বলবেন না, দ্যাট ইজ ইউর পার্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, AB, CD, EF and GH is hold 25%, মানে চারজন মিলে 25% stake in another entity XYZ. Any discussion XYZ relating to XYZ need to be approved 75% of the voting rights. So 75% লাগে। সেই ক্ষেত্রে এখন খেয়াল করেন আপনি তিনটা মিলেও কিন্তু 75% হয়ে যায়, মানে তিনজন মিলে। মানে সেক্ষেত্রে সিডি, ইএফ, জিএস তারাও কিন্তু 75% কোরাম ফুলফিল করতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু আমার কালেকটিভ কন্ট্রোল হচ্ছে না, মানে যেহেতু এটা আনঅ্যানিমাস কন্ট্রোল হচ্ছে না, তার মানে এটাকে আপনি জয়েন্ট কন্ট্রোল বলতে পারছেন না। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ জয়েন্ট কন্ট্রোল। আপনাকে দুইটা ডেফিনেশনই মিট করতে হবে। আপনাকে এটার জন্য অ্যাগ্রিড শেয়ার হোল্ডিং থাকতে হবে জয়েন্টলি, নাম্বার 2 আনঅ্যানিমাস কনসেন্ট থাকতে হবে, তার মানে সকলের সম্মতি ক্রমে, যেটাকে আমরা বলি সর্বসম্মতি ক্রমে, দুইটি থাকতে হবে। সো এই জয়েন্ট কন্ট্রোলটা যেটা আমরা বলছিলাম, জয়েন্ট কন্ট্রোলটা আমার বেসিক্যালি দুই রকমের অ্যারেঞ্জমেন্ট এটা মানে রিভিল করে, এক্সট্রাক্ট করে। দুই রকমের অ্যারেঞ্জমেন্ট, এই জয়েন্ট কন্ট্রোলটা দুই রকমের হতে পারে, জয়েন্ট অ্যারেঞ্জমেন্টটা দুই রকম হতে পারে। একটাকে আমরা বলি জয়েন্ট অপারেশন, আরেকটাকে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার। এই জায়গাটাতে আমাদের খুব বেশি একটু ফোকাস দিতে হবে, কেননা খেয়াল করে দেখেন কেন ফোকাসটা দিতে হবে। এই ফোকাসটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে, যদি আপনি জয়েন্ট অপারেশনকে জয়েন্ট ভেঞ্চার বলেন, জয়েন্ট ভেঞ্চারকে জয়েন্ট অপারেশন বলেন, তাহলে আপনার যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি ঠিক থাকবে? যেমন স্যার আমরা, কোয়েশ্চেনটা একটু আমি বলতেন যদি। কোশ্চেনটা আবারও করছি। এই এই পার্টিকুলার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে টু ডিস্টিংগুইশ বিটুইন জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড জয়েন্ট অপারেশন। এখন কেন ইম্পর্টেন্ট, আমরা কেন এটাকে বলছি ইম্পর্টেন্ট? আমি যদি জয়েন্ট ভেঞ্চারকে জয়েন্ট অপারেশন বলি, আবার জয়েন্ট অপারেশনকে জয়েন্ট ভেঞ্চার বলি, তাহলে কি আমার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং পলিসি কি ঠিক থাকবে? না, কারণ দুটোর তো বাই ডেফিনেশন এন্টিটির মানে সিচুয়েশন ডিফারেন্ট। আচ্ছা, আমাকে একটা বলেন। অ্যাকাউন্টিং থাকবে, ট্রিটমেন্ট ডিফারেন্ট হবে। ওকে, আমাকে একটা জিনিস বলেন, জয়েন্ট ভেঞ্চারের, আমাকে একটা জিনিস বলেন, জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনটা বলছি আমরা? স্যার 11।
আইএফআরএস জয়েন্ট ভেঞ্চার একটু আগে আমরা বলছি জয়েন্ট জেভি যেটাকে আমরা বলি, হ্যাঁ, এটা হচ্ছে যদি আমরা IS 28 ফলো করি তাহলে ইকুইটি মেথড, রাইট? এটা আমরা ফেয়ার ভ্যালুতেও রাখতে পারি, দ্যাট ইজ IFRS 9, যদিও এটা আমরা IFRS 9 এ রাখি না, আর এটা হচ্ছে কস্ট, সেটা হচ্ছে IFRS 3। ওকে, বাট ইউজুয়ালি আমি আবারও বলছি, ইউজুয়ালি আমরা জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা IS 28 অনুযায়ী দেই। IS 28 এর ফুল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা মনে আছে? দামটা কি ছিল? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার। একটু আগে আমরা দেখলাম রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, খেয়াল করে দেখেন, এই যে ক্লিয়ার। তাহলে আমরা যে কথাটা এখন বলছি, যদি আমি আমার জয়েন্ট ভেঞ্চারকে জয়েন্ট অপারেশনস বলি, এখন আসেন জয়েন্ট অপারেশনের জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি? IFRS 11 জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আপনি যদি জয়েন্ট ভেঞ্চারকে জয়েন্ট অপারেশন হিসেবে ট্রিট করেন, আবার জয়েন্ট অপারেশনসকে জয়েন্ট ভেঞ্চার হিসেবে ট্রিট করেন, তাহলে কি আপনার অ্যাকাউন্টিং পলিসি, আই মিন যে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড কি ঠিক থাকবে? না স্যার। এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট টু ডিটারমাইন জয়েন্ট ভেঞ্চার কি অ্যান্ড জয়েন্ট অপারেশনস কি। কেননা এটার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটার ডেফিনেশনটাও কমপ্লিটলি ডিফারেন্স, এটার ফিচারটাও কমপ্লিটলি ডিফারেন্স। বাট আমি আবারও বলছি, বাট আমরা অনেক জায়গায় এমন ভাবে দেখব, আই উইল গেট কনফিউজ যেটা কি জয়েন্ট ভেঞ্চার না জয়েন্ট অপারেশনস। এটা মনে হবে জয়েন্ট অপারেশন, বাট বাকি প্যারামিটার গুলো আবার দেখলে মনে হবে এটা জয়েন্ট ভেঞ্চার। আবার এটা অ্যাপারেন্টলি দেখলে মনে হবে জয়েন্ট ভেঞ্চার, বাট বাকি ফিচার গুলো যখন আমি আবার ডিটারমাইন করব, আমি যখন ইভালুয়েট করব, তখন আই উইল ডিসকভার যে না, এটা জয়েন্ট ভেঞ্চার না, এটা জয়েন্ট অপারেশন। সো এটা খুব ট্রিকি, খুব ইম্পর্টেন্ট পার্ট। বাট আমি যখন আমার এসবিআর এর ক্ষেত্রে যখন মনে রাখতাম, আমার পার্টিকুলার ইয়েতে, তখন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে কাজ করতো। বাট সেটাও আমরা বলবো, বাট সেটার পরেও আমাদের আরো কিছু টপিক আর আরো কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে টু ডিটারমাইন জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড জয়েন্ট অপারেশনস। তাহলে ফার্স্টে আমরা একটু দেখি যে জয়েন্ট ভেঞ্চার, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করি, মানে এটা কি বেসিসে আমরা করি, অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়। সো জয়েন্ট ভেঞ্চারের অ্যারেঞ্জমেন্টটা হয় দ্যাট দ্য পার্টি দে হ্যাভ দ্য রাইটস টু অবটেইন নেট অ্যাসেট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। নেট অ্যাসেট মানে হচ্ছে সবগুলো অ্যাসেট থেকে সবগুলো লাইবিলিটিস বাদ দেওয়ার পরে যে পোর্শনটুকু ইকুইটি হিসেবে থাকে, সেটা বেসড অন দ্য কন্ট্রোল, বেসড অন দ্য শেয়ার হোল্ডিং, তারা এটা শেয়ার করে নেবে পার্টিকুলার, দ্যাট ইজ কল জয়েন্ট ভেঞ্চার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ফর জয়েন্ট ভেঞ্চার, অলওয়েজ রিমেম্বার, ফর জয়েন্ট ভেঞ্চার there will be always a separate entity will be created। যেমন আমি এবং রকি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করব। সো আমার একটা কোম্পানি, রকির আরেকটা কোম্পানি, সো আমরা দুইজনে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করব। And that means Rocky and me, we have to set up a separate entity for our joint ventures. তার মানে for joint ventures there will be a separate identity, a separate entity. That is a definition of joint venture. এবং সেই সেপারেট এন্টিটি থেকে আমরা কি করব, ওইখান থেকে সব অ্যাসেট থেকে সব লাইবিলিটিস বাদ দেওয়ার পর রিমেইনিং যে রিসাইডুয়াল ইন্টারেস্টটা থাকবে, সেটা বেসড অন আওয়ার অ্যাগ্রিড শেয়ার হোল্ডিং আমরা দুইজনে এটা শেয়ার করে নিব, দ্যাট ইজ কল জয়েন্ট ভেঞ্চার। তার মানে ইউজুয়ালি জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ইউজুয়ালি জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে একটা সেপারেট এন্টিটি সেট আপ হয়, সেপারেট একটা এন্টিটি অ্যারাইজ করে। বাট আমি আবারও বলছি, এটা সবসময় এরকমটা নাও হতে পারে। ওকে, এরকমটা নাও হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা একটু এভাবে চিন্তা করি যে, একটা সেকেন্ড, ওকে,
সেক্ষেত্রে আমরা এটা এইভাবে চিন্তা করি যে জয়েন্ট ভেঞ্চার হতে গেলে অবশ্যই আমাকে আলটিমেটলি এইটার একটা সেপারেট এন্টিটি ক্রিয়েট হবে এবং যেটাকে আমরা জয়েন্টলি কন্ট্রোল করব এবং এখান থেকে যেই রিসাইডুয়াল ইন্টারেস্টটা নেট অ্যাসেটটা সেটা আমরা রিসিভ করব। দ্যাট ইজ কল জয়েন্ট ভেঞ্চার। আর জয়েন্ট অপারেশনস হচ্ছে আমি এবং রকি দুজন মিলে একটা এন্টিটিকে কন্ট্রোল করব, যেখান থেকে ওইটার অ্যাসেট এবং লায়াবিলিটি অব্লিগেশনস সবগুলোই আলটিমেটলি আই হ্যাভ দ্য রাইটস টু অবটেন দ্য অ্যাসেট, যেটা আমি আলটিমেটলি সেটার অ্যাসেট হিসেবে দেখাতে পারবো। আবার আই হ্যাভ দ্য অব্লিগেশন রিলেটিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট। সেটার জন্য ইট ইজ নট ম্যান্ডেটরি, আমি আবারও বলছি, ইট ইজ নট ম্যান্ডেটরি যে জয়েন্ট অপারেশনের ক্ষেত্রে আমার একটা সেপারেট এন্টিটি সেট আপ হবে। ওকে, সো এইটা একটু ভালো করে খেয়াল করব যে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে উই হ্যাভ দ্য অ্যাক্সেস টু নেট অ্যাসেট, জয়েন্ট অপারেশনের ক্ষেত্রে we have the rights to the asset and also we have the obligation to the liabilities of the arrangement. So that is the main difference. Joint venture এর ক্ষেত্রে আপনি আবারও দেখেন we have the rights to the net asset, but joint operation এর ক্ষেত্রে the parties means আমরা যারা jointly control করছি, we have the rights to obtain the assets and we have the obligations for the liabilities. এখন এখানে যে কথাটা আমরা একটু বললাম, এখানে একটা জিনিস একটু ডিস্টিংগুইশ করতে পারি আমরা, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা দেখি একটা সেপারেট এন্টিটি অলওয়েজ সেট আপ হয়, এটি আমরা একটু বলার চেষ্টা করব। বাট জয়েন্ট অপারেশনের ক্ষেত্রে কিছু আলাদা প্যারামিটার আছে, যে প্যারামিটার দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে আসলে কি এটা আমার জয়েন্ট অপারেশনস কিনা না জয়েন্ট ভেঞ্চার্স। দেখেন কি পয়েন্টটা খেয়াল করেন, a joint arrangement that is not structured through separate entity is always a joint operation। তার মানে হচ্ছে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে ইউজুয়ালি জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে একটা সেপারেট এন্টিটি স্ট্রাকচার্ড হয়, তার মানে যখনই সেপারেট এন্টিটি ছাড়া আমরা কোন একটা জয়েন্ট কন্ট্রোল করি দ্যাট ইজ অলওয়েজ আ জয়েন্ট অপারেশন। বাট বাট দেয়ার ইজ এ বাট, সেই বাটটা হচ্ছে এই পয়েন্টগুলো আপনি একটু ভালো করে নিজেরা একটু দেখেন, আমি তারপরে ডিসক্রিপশন দিচ্ছি, এক্সপ্লেনেশন দিচ্ছি কেন এই বারটা আমরা বললাম। এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে সেপারেট এন্টিটি আলটিমেটলি তারা সেট আপ করার পরও দ্যাট সিমস লাইক এটা আমার জন্য হচ্ছে জয়েন্ট ভেঞ্চার্স, বাট বাকি প্যারামিটার গুলো যেটা আমরা বলছিলাম সেই বাকি প্যারামিটার গুলো হচ্ছে এই প্যারামিটার গুলো। ওকে, দেখেন আমরা ঠিক যে কথাটা এতক্ষণ বলছিলাম আর জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইজ স্ট্রাকচার্ড থ্রু আ সেপারেট এন্টিটি, এই কথাটা একটু ভালো করে দেখেন। আমরা একটু আগে কি বললাম, আমরা একটু আগে বললাম a joint arrangement that is not structured through a separate entity is always a joint operation, যেটা এটা একটু আগে আমরা এই কথাটা বলছিলাম। বাট পরের লাইনটা খেয়াল করে দেখেন, পরের লাইনটা কিন্তু আমাকে একটু কনফিউজ করে দিচ্ছে। কিভাবে কনফিউজ করে দিচ্ছে, a joint arrangement that is structured through a separate entity may be either a joint operation or joint ventures। এখন এটা কি জয়েন্ট অপারেশনস না জয়েন্ট ভেঞ্চার সেটা অ্যাসেসমেন্টের জন্য
আমার নিচের পয়েন্টগুলোকে আলটিমেটলি ডিটারমাইন করতে হবে টু ডিফাইন এটা কি জয়েন্ট অপারেশনস না জয়েন্ট কন্ট্রোল। ওই যে একটা তো প্যারামিটার আছে যেখানে আমরা আমাদের রেসপেক্টিভ নেট অ্যাসেটের পোর্শনটা নিব, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। আরেকটা হচ্ছে রেসপেক্টিভ অ্যাসেটের রাইটস আমার থাকবে, রেসপেক্টিভ লায়াবিলিটির অব্লিগেশন আমার থাকবে। এটা ছাড়াও আরো প্যারামিটার আছে টু ডিটারমাইন দ্য জয়েন্ট অপারেশনস। খেয়াল করে দেখেন, Number one, the legal form of the separate entity and what rights the parties with joint control have to its assets and liabilities. তার মানে কি, এটা বেসিক্যালি হচ্ছে জয়েন্ট অপারেশনস এর কথা বলতেছে। The legal form of separate entity and what rights the parties with joint control have to its assets and liabilities. Number two, the terms of the contractual agreement or arrangement. Example, whether the parties have any rights, title, or ownerships over assets used by the entity and are liable for the claims raised by the third parties. এটাও সেম, that is related to joint operations. Number three, এটাও related to joint operations, other facts and circumstances. এটা কি, ওইখান থেকে যে আউটকামটা আসবে, মানে আমার ওই সেপারেট এন্টিটি থেকে যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা প্রাইমারিলি যারা পার্টি আছে, যেমন আমি আর রকি ছিলাম, তারাই বেসিক্যালি হচ্ছে এটা মানে আলটিমেটলি অবটেইন করবে। তার মানে আমরা যদি এই তিনটা ডেফিনেশন দেখি, যদিও আমার সেপারেট এন্টিটি হলেই আমরা বলেছিলাম আলটিমেটলি এটা আমার জন্য জয়েন্ট ভেঞ্চার, বাট এটা সেপারেট এন্টিটি হওয়ার পরেও যদি এই প্যারামিটার গুলো হয়, তখন উই হ্যাভ টু ডিটারমাইন দ্য এন্টিটি অ্যাজ আ জয়েন্ট অপারেশনস। কেননা এটা আমার ঠিক ডেফিনেশন অফ জয়েন্ট অপারেশন যেটা বলছিলাম, যে অ্যাসেটের রাইটস থাকবে, লাইবিলিটিস অব্লিগেশন থাকবে, এবং সেখান থেকে যে আউটপুটটা আসবে অ্যারেঞ্জমেন্ট থেকে, সেই আউটপুটটা প্রাইমারিলি যেই পার্টিগুলো জয়েন্ট কন্ট্রোল করে তাদের জন্যই আলটিমেটলি থাকবে। সো দ্যাট আর দ্য ডেফিনেশন অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড জয়েন্ট অপারেশনস। এইটা খুব সুন্দর করে বোঝার জন্য একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল 3। আপনারা এটা একটু দেখেন এই জয়েন্ট অ্যারেঞ্জমেন্টটা, এবং আই বিলিভ এটা আপনাদের কনফিউশনটা দূর করে দিবে। আপনারা দেখলে মনে করবেন যে এটা আপনার জন্য জয়েন্ট ভেঞ্চার, আমি আবারও বলি অ্যাপারেন্টলি, বাট আপনাকে আবার একটু মানে ডিসিসিভ ওয়েতে দেখতে হবে যে এটা আসলে কি জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট কিনা, মানে জয়েন্ট ভেঞ্চার কিনা, আর জয়েন্ট অপারেশনস কিনা। Requirement is discussed whether the joint arrangement is a joint venture or joint operations. So এটা কি joint venture or joint operations, সেটা আপনাকে কিভাবে ডিটারমাইন করতে হবে। A and B set up a joint arrangement, J company, তার মানে এটা সেপারেট এন্টিটি ক্রিয়েট হয়েছে। সো এই সেপারেট এন্টিটি ইউজুয়ালি ক্রিয়েট হওয়া মানেই হচ্ছে আমরা ধরেই নিই যে এটা জয়েন্ট ভেঞ্চার। অ্যাজ এ জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার থ্রু আ সেপারেট এন্টিটি, যে কথাটা আমরা বললাম যে এটা এই লাইনটুকু পড়লে এটা আমার অ্যাপারেন্টলি মনেই হবে যেটা আমার জন্য জয়েন্ট ভেঞ্চার। A and B both have 50% ownership interest and set up J company to manufacture materials that both require. So that's fine, যে ওরা বলতেছে যে 50% করে ওরা আলটিমেটলি করে, and সেই ক্ষেত্রে হচ্ছে ওর যা যা দরকার ম্যানুফ্যাকচারিং করার জন্য সেটাকে তারা মানে দুইজনেই আলটিমেটলি প্রোভাইড করে। দে হ্যাভ অ্যাগ্রিড টু পারচেজ, এই যে এই লাইনটা খেয়াল করে দেন, দে হ্যাভ অ্যাগ্রিড টু পারচেজ all material produced by J company in ratio of 50-50। এই লাইনটা খেয়াল করে দেখেন, এই যে other party without approval from A and B, এটা কি এটার সাথে যায় কিনা 3 নম্বর পয়েন্টের সাথে। 3 নম্বর পয়েন্ট এটাই বলছে যে ওরা যে ম্যাটেরিয়াল মানে যে আউটপুটটা ওরা তৈরি করবে, এটা প্রাইমারিলি আলটিমেটলি হবে হচ্ছে যারা পার্টি আছে অ্যারেঞ্জমেন্ট মানে এ এবং বি তাদের জন্যই হবে। সেখানেও কিন্তু তাই বলছে দেখেন, এবং এ এবং বি এর অ্যাপ্রুভাল ছাড়া এটা থার্ড পার্টি কারো কাছে সেল করতে পারবে না। তার মানে এটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল যে এটা জয়েন্ট ভেঞ্চার, বাট যখনই আমরা একটু মানে একটু ডিসিসিভ ওয়েতে দেখলাম, তখন এটা আমার জন্য কিন্তু আলটিমেটলি একটু জয়েন্ট অপারেশন লাগছে। A and B have set the price of materials level designed to cover J company's production and administration cost, so যেটা আলটিমেটলি ওরা প্রফিট আর লস এর সাথে অ্যাডজাস্ট করবে। সো এখন দেখেন সলিউশনটা কি বলছে। The legal form of arrangement as a separate entity initially suggests that
যে কোম্পানি যে জয়েন্ট ভেঞ্চার যেটা আমরা বলছিলাম। However, the facts and circumstances indicated that is a joint operations কি ফার্স্ট অফ অল হচ্ছে A and B purchase dependent on those parties to generate this cash flow settlement of its liabilities. A and B have the rights to purchase all company's output. They have rights to economic benefits of the asset. তার মানে তাদের এটার অ্যাসেট এবং লাইবিলিটিস দুইটাই আলটিমেটলি তারা ওন করে এবং কন্ট্রোল করে এবং অব্লিগেশন তাদের। সেই ক্ষেত্রে এটাকে আমরা জয়েন্ট অপারেশনস হিসেবে বলতে পারি, নট জয়েন্ট ভেঞ্চার। কোনো কনফিউশন গাইস? প্লিজ লেট মি নো। স্যার আপাতত ক্লিয়ার। ওকে, এতটুকু পর্যন্ত আমরা যেটা দেখলাম দ্যাট ইজ আ ডেফিনেশন পার্ট। এখন আমরা দেখব যে আসলে আমরা যখন ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট করব অর জয়েন্ট ভেঞ্চার হবে অর জয়েন্ট অপারেশনস হবে, সেই ক্ষেত্রে আমার রেসপেক্টিভ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলা কিরকম হবে। সো ফার্স্টে যেহেতু আমরা অ্যাসোসিয়েট নিয়ে কথা বলছি, তাহলে আমরা অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে একটু যাই, যে অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আমরা আসলে কোন অ্যাকাউন্টিং মেথডটা ফলো করি, যেটা অলরেডি আমরা বলেছি ইকুইটি মেথড। বাট এখানে আমরা এই স্লাইডটা যেটা দেখতে পাচ্ছি যে এক্সেমশন ফ্রম অ্যাপ্লাইং দ্য ইকুইটি মেথড, মানে হচ্ছে কোন সিচুয়েশনে আপনার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এন্ড ইনভেস্টমেন্ট ইন জয়েন্ট ভেঞ্চার সেইটা আমার জন্য এক্সেমশন টু প্রিপেয়ার ইকুইটি মেথড, মানে হচ্ছে আমার ইকুইটি মেথড না করলেও হবে, মানে আই এম নট বাউন্ড টু প্রিপেয়ার ইকুইটি মেথড। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা 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 খুব বেসিক জিনিস, ওই আগের মতোই আমরা যখন এক্সেমশন ফ্রম প্রিপেয়ারিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলেছিলাম, এটাও সেম, এটাও সিমিলার, যে আমরা কোন কোন ক্ষেত্রে কনসলিডেশন করি না। এক ক্ষেত্রে যেখানে আমার এখানে আপনি দেখবেন যে যে সিচুয়েশনে প্যারেন্ট কোম্পানি এক্সেম্পটেড ফ্রম প্রিপেয়ারিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা একটা। আরেকটা হচ্ছে যেখানে আলটিমেটলি ওর এটা প্রিপেয়ার আলাদা করে করতে হয় না, কেননা ও প্রেজেন্টেশন এমন ভাবে করে সেটা আলটিমেটলি আমার ক্রাইটেরিয়া, আইএসআইএফআরএস ক্রাইটেরিয়া মিট করে। সো দ্যাট ইজ দ্য পার্ট। সো এটা দুইটা ক্রাইটেরিয়া, যে দুইটা ক্রাইটেরিয়া হলে আপনার আলাদা করে আইএস 28 ফলো করতে হবে না। নাম্বার ওয়ান, ইট ইজ আ প্যারেন্ট দ্যাট ইজ এক্সেম্পটেড from preparing consolidated financial statements, or it meets all the same conditions that would exempt a parent from presenting consolidated financial statements। মানে একই কথা, যেখানে আমার আলটিমেটলি ও এমন ভাবে কনসলিডেশন করে সেই ক্ষেত্রে ওর সেপারেটলি আর কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় না, সেটা ওর এক্সেম্পটেড। নাও যদি এক্সামশন না হয়, যেটা অ্যাপারেন্টলি ইউজুয়ালি হয় না, আমরা যেহেতু এক্সাম স্পেসিফিক কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি, অথবা আমরা এক্সামেও যেটা দেখবো যে আমরা আই হ্যাভ টু ফলো দ্য ইকুইটি মেথড এন্ড উই হ্যাভ টু আনসার দ্য ইকুইটি মেথড, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে উই হ্যাভ টু ফলো ইকুইটি মেথড, উই আর নট গোয়িং টু গেট এক্সামশন। ইকুইটি মেথডে আমরা আসলে কি করব তাহলে? ইকুইটি মেথডে যে কথা আমরা বলছি যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাকে আমরা কিভাবে দেখাবো খেয়াল করে দেখেন। এই যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এই ক্যালকুলেশনটা আমরা করব, এন্ড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা এটাকে কিভাবে দেখাবো। কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে আমাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এটাকে আলটিমেটলি দেখাতে হবে। সো এইখানে আমরা আপনাদের একটা হোমওয়ার্ক দেই, যদিও এটা অলমোস্ট সেম থিং, একই জিনিস, আপনারা একটু কষ্ট করে এই অ্যাক্টিভিটি গুলো একটু দেখবেন, এন্ড এখান থেকে আপনাদের জাস্ট একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই এক্সট্রাক্টেড পার্ট অফ ইকুইটি মেথড সেটা করলেই হবে। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আমরা একটু দেখেই ফেলে আসলে হোমওয়ার্ক আর না নেই। ওকে, খেয়াল করে দেখেন, মেক অ্যাডজাস্টমেন্ট টু দ্য ড্রাফট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন as of 31st December 2008। So কোশ্চেনটা একটা গ্লান্স একটু পড়ে ফেলি আমরা, দেখুন কি বলছে। পেইন্টার owns 80% of Singer, 40% of Archer, a draft consolidated statement of financial position। তার মানে এখানে আমার ইনভেস্টমেন্ট ইন আর্চার দেওয়া আছে 600, এটা হচ্ছে 40%, তাহলে এটা আমার অ্যাসোসিয়েট। এরপরে আপনি দেখেন ও কি বলছে, acquired shares in Singer 7 years ago when Singer's retained earnings were 520,000, acquisition gave rise to goodwill। এগুলা সব আমার অ্যাসোসিয়েটের জন্য না, আমার অ্যাসোসিয়েটের জন্য শুধু এই প্যারাটুকু বললে আমার জন্য হবে, এই প্যারাটুকু একটু পড়ে ফেলেন আপনারা। পেইন্টার acquired shares $600,000 on 1st January 2008, আমার রিপোর্টিং ডেট কবে? 31st December 2008, তার মানে ঠিক এক বছর আগে। সেখানে আর মান্থলি প্রপোর্শনেট করার কোনো দরকার নাই।
When Archer share capital was 800,000 and its retained earnings were 400,000, the fair value of the net asset was 1.4 million, and the difference, the carrying amount and the fair value net asset was attributed to the property and remaining useful life of 20 years. No entries have been made in the draft consolidated statement of financial position and statement of profit or loss এটাও দেওয়া হয় না। At 31st December, Archer had retained earnings of 3.6 million. So তখন ছিল হচ্ছে ওর retained earnings 400,000, এখন হচ্ছে 3.6 million. There were no indicators during the year investment is acquired was impaired, মানে কোনো impairment loss নাই। তার মানে জাস্ট আমরা আর্চারের ওয়ার্কিংটা দেখলেই আমাদের জন্য হবে। এটার বাইরে আসলে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এনসিএ আরও দরকার। সো খেয়াল করে দেখেন আমার রিটেন আর্নিং যেটা আছে হচ্ছে 3,600, আর আলটিমেটলি হচ্ছে ওর যদি আমরা দেখি রিটেন আর্নিংস এর ক্ষেত্রে ওর ছিল হচ্ছে 400,000, যেটা 3.4 মিলিয়ন। সো এখান থেকে আপনি যদি দেখেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আমার প্রেজেন্টেশনটা কি হবে? প্রেজেন্টেশন হচ্ছে ইনভেস্টমেন্ট ইন আর্চার 600, এটার সাথে আমার অ্যাসোসিয়েটেড যে 1280, এইটা আলটিমেটলি আমাকে অ্যাডজাস্ট করতে হবে 1280, এন্ড এখানে ফেয়ার ভ্যালুর একটা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন আমাকে মাইনাস করতে হবে, সেটা আমার ওয়ার্কিং থ্রিতে এবং ওয়ার্কিং ফোরে এটা করা আছে। সো ওয়ার্কিং থ্রি যদি আমরা দেখি, ওয়ার্কিং থ্রি হচ্ছে এইটা অ্যাসোসিয়েটস প্রফিট, রিটেন আর্নিংস 3.6 মিলিয়ন, এবং বছরের শুরুতে ওরা যখন অ্যাকোয়ার করেছিল তখন বলেছিল হচ্ছে 400,000। তার মানে পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস হচ্ছে 3.2 মিলিয়ন, রাইট? সো আমরা অফকোর্স পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটাই নিব। এটার কত পার্সেন্ট আমি পাবো? এটার আমি 40% পাবো। সো এখানে খেয়াল করে দেখেন আমরা যে ইনফরমেশনটা পড়ছিলাম যে ও যখন অ্যাকোয়ার করে তখন ও রিটেন ছিল 400,000, আর রিপোর্টিং ডেটে ও রিটেন ছিল 2.6 মিলিয়ন। এটার সাথে আমি যদি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 40% নেই তাহলে এটা আমার জন্য আলটিমেটলি হবে হচ্ছে 3.2 মিলিয়ন, তার 40% আমি পাবো, নাম্বার ওয়ান। নাম্বার টু এর ক্ষেত্রে আমার বলছিল হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আছে, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট অ্যাকুইজিশন। ওর ফেয়ার ভ্যালু যখন আমি অ্যাকোয়ার করেছিলাম তখন কত ছিল? শেয়ার ক্যাপিটাল ছিল 800, এটা ছিল এটা, এন্ড দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট ওয়াজ 1.4 মিলিয়ন। এন্ড পরবর্তীতে ওর যেহেতু আলটিমেটলি ফেয়ার ভ্যালু 20 ইয়ার্স এর রিমেইনিং ইউজফুল লাইফ আছে, এখানে খেয়াল করে দেখেন 1.4 মিলিয়ন এন্ড ক্যারিং অ্যামাউন্ট 1.2 মিলিয়ন, মানে বছরের শুরুতে ছিল 1.2 মিলিয়ন। তার মানে আমার আলটিমেটলি 200 হচ্ছে বেড়েছে, এবং এই 200 অ্যাডিশনাল যেহেতু ফেয়ার ভ্যালু আলটিমেটলি আমার বাড়ছে, সেই ক্ষেত্রে এটা যদি আমি এখন ডেপ্রিসিয়েশন চার্জ করি ওভার দ্য 20 ইয়ার্স, এবং এটার অলরেডি 40% আমি নিব, কেননা আমার এখানে জাস্ট প্রপোর্শনেট অফ ফেয়ার ভ্যালু ইনক্রিমেন্টাল পার্টটুকু আসবে, and that part is the additional part, যেটা আমরা এর আগের এখানে আমরা ওয়ার্কিং এ দেখাচ্ছিলাম না, বিকজ এটা আসে নাই। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে রিমেইনিং লস, মানে আমার লস অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে। সো খেয়াল করে দেখেন আমার এখান থেকে আলটিমেটলি দুইটা অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের পার্টটা কত হবে 600 এর সাথে, সেটা অ্যাড হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমার যতটুকু ফেয়ার ভ্যালু বাড়ছে নেট অ্যাসেটের, সেই ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের যতটুকু ইনক্রিমেন্টাল পার্ট, এইটার অ্যাডজাস্টমেন্টটা আমাকে করতে হবে এই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে। এটা আমার আলটিমেটলি ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে কমাই দিবে। দ্যাট ইজ আওয়ার হোল পার্ট অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ফর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তার মানে এখান থেকে এই পোর্শনটা অ্যাডিশনাল, যেটা আমরা আমাদের প্রিভিয়াস পার্টটাতে দেখি নেই। তাহলে এটা ডাবল এন্ট্রি যদি আমরা বলি, মানে রিটেন আর্নিংস আমার ডেবিট হবে এন্ড ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট হবে। সো এটা আমার রিটেন আর্নিংসটাকেও কমাই দিবে, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটটাকেও কমাই দিবে। এরপরে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে আমার কি হবে? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে এটাকে আমরা ডিভিডেন্ড থেকে যদি কোনো ইনকাম হয় সেটা আমরা দেখাবো না, আমরা একটা সিঙ্গেল লাইন হিসাবে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট সেটা আমরা দেখাবো। সো সেটারই অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে আছে, খেয়াল করে দেখেন। রিকোয়ার্ড adjustment to the draft consolidated statement of profit or loss for the year ended 31st December 2008 in order to prepare corrected version. So আপনাকে corrected version করার জন্য আলটিমেটলি আপনার অ্যাসোসিয়েটেড যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটুকু সেটা আপনাকে চিন্তা করতে হবে। Penguin has owned 80% of Sloth and 40% of Art Brack for several years ago.
তার মানে এটা অনেক বছর আগে সে অ্যাকোয়ার করছে। আর ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রেভিনিউ, কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডিভিডেন্ড ফ্রম অ্যাসোসিয়েট যেটা ও অলরেডি রিসিভ করছে 400, সেটাও দেখাতে পারবে না। সেটা না দেখায় ওকে যেটা দেখাতে হবে অপারেটিং প্রফিটের পর, মানে অপারেটিং গ্রস প্রফিটের পর ওর শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে দেখাবে। সেটা কিভাবে দেখাবে? The draft statement was prepared by adding together the income and expenses of Penguin and Sloth. No further adjustment have been made, যেটা আমরা জানি। The following information is relevant during period Sloth sold goods to Penguin. তার মানে এখানে খেয়াল করে দেখেন প্যারেন্ট কিন্তু সেল করছে পেঙ্গুইনের কাছে, সো এটা আলটিমেটলি আমার জন্য রেলেভেন্ট না। ইন দিস সেপারেট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্লোথ এন্ড অ্যাভার্ট রিপোর্টেড প্রফিট আফটার ট্যাক্স। তাহলে এটা হচ্ছে স্লোথের, আর 2 মিলিয়ন হচ্ছে আমার আর্টভার্কের। সো এখানে খেয়াল করে দেখেন এই মানে আর্টভার্ক যেটা ও আলটিমেটলি হচ্ছে প্রফিট করছে 2 মিলিয়ন, এটা কিন্তু পুরোটা আসলে প্যারেন্ট পাবে না, এটা 40% পাবে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে during the year Penguin and Albert both paid dividend 1 million। তার মানে হচ্ছে দুজনেই 1 মিলিয়ন দিছে। এই 1 মিলিয়নের 40%, যেহেতু ও 40% অ্যাকোয়ার করে, এই 40% ও ইনভেস্টমেন্ট মানে ডিভিডেন্ড ইনকাম হিসেবে দেখাইছে, যেটা ও দেখাতে পারবে না। ওর আলটিমেটলি শেয়ার অফ প্রফিটটাই দেখাতে হবে। Sloth has recorded as revenue goods were delivered to the third party। এটা আলটিমেটলি ইয়ের জন্য কি বলে, সাবসিডিয়ারির জন্য। সো এখানে আলটিমেটলি অ্যাডজাস্টমেন্টে কি হবে, এক্সক্লুডিং ডিভিডেন্ড আমার পুরো প্রফিটের 40% শেয়ারটা অ্যাসোসিয়েটেড যেটুকু সেটুকু আমার দেখাতে হবে। সো এটা আমরা শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট শেয়ার, এখানে ডিভিডেন্ডটা কেন শো হবে না? মানে ডিভিডেন্ড তো আমার আলটিমেটলি আমার অ্যাসোসিয়েটের যে ইনকামের পার্টটা, এটা আমি ক্যাশ পেয়ে গেছি, রাইট? এখন এখানে কথাটা হচ্ছে আপনি নর্মাল ভাবে চিন্তা করেন, আমি একটু ওয়ার্কিংটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু প্রফিট পাওয়ার কথা। পোস্ট মানে অ্যাকুইজিশন পাবো 40%। মানে 2 মিলিয়নের 40% আপনার পাওয়ার কথা, রাইট? জি, ওকে, এখন 2 মিলিয়নের 40% যে আপনার পাওয়ার কথা, 800 পাওয়ার কথা, আপনি এর মধ্যে অলরেডি পাইছেন কত? অলরেডি পেয়েছি 100 মিলিয়ন, সরি Okay. 400 মিলিয়ন। 400 মিলিয়ন না, 400,000। ক্লিয়ার? এখন 400,000, রাইট। এই 400,000 এইটা আপনার জন্য কি? এটা আপনার জন্য হচ্ছে ব্যাংকে যেটা আপনি রিসিভ করেছেন আপনার বেসিক্যালি ডিভিডেন্ড ইনকাম হিসাবে। মানে হচ্ছে 800 এর জি, জি। মধ্যে 800 এর মধ্যে আপনার 800 পাওয়ার কথা। এখন আপনি ইনকাম হিসেবে কি 400 দেখাবেন না 800 দেখাবেন অ্যাকরুয়াল কনসেপ্ট অনুযায়ী? অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়ালস আমি তো তখন 800 দেখাবো। 800 দেখাবেন। এর মধ্যে আপনি যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চিন্তা করেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হিসাবে এর মধ্যে আপনি 400 অলরেডি রিসিভ করে ফেলছেন। জি, ওকে, তার মানে এই 400 রিসিভ করে ফেলছেন, আরো 400 আপনি পাবেন আপনার অ্যাসোসিয়েট থেকে। দ্যাট ইজ পার্ট অফ দ্য আদার ক্যাশ ফ্লো পার্ট। বাট আপনি যখন ইকুইটি মেথড করেন, ইকুইটি মেথডে আপনি কি এখন এই 400 এইটা কি আপনার আলটিমেটলি ইনকাম হিসেবে 400 দেখাবেন না 800 দেখাবেন? ইনকাম হিসেবে দেখাবো তো আমি 800। বাট ও কি করছে, ও ইনকাম হিসেবে কত দেখাইছে? আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি সে অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী ফলো করেনি, করে নাই সে ক্যাশ অনুযায়ী এখানে 400 দেখিয়ে 400, দিয়েছে। মানে সে হচ্ছে এটাকে ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে 400 দেখাইছে। বাট অ্যাজ পার দ্য আচ্ছা ইকুইটি আচ্ছা, বাট মেথড এখানে আসবে এখানে আসবে 800। হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 40%, রাইট রাইট। ওকে, নট দ্য ডিভিডেন্ড পার্ট। ক্লিয়ার? সো এই মানে এই বেসিক্যালি সে হচ্ছে যে বেসিক যে আমাদের অ্যাক্রুয়াল কনসেপ্ট সেটাকে এটা ফলো ভায়োলেট করে নাই, করেছে আর কি। সেটা ভায়োলেট করেছে। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, এই জন্য আপনি যদি দেখেন ডিভিডেন্ড ফ্রম অ্যাসোসিয়েট, এটা কিন্তু ও পুরোটাই আলটিমেটলি নাল অফ করে, মানে নেট অফ করে দিয়েছে। মানে ডিভিডেন্ড ইনকাম হিসেবে আপনাকে কিছুই দেখাতে হবে না, কেননা আপনি অটোমেটিক্যালি কত টাকা দেখাচ্ছেন, 800 দেখাচ্ছেন। ক্লিয়ার? জি। সো এই পোর্শনটাই আলটিমেটলি অ্যাক্টিভিটি 5 এ একটা সিম্পল জিনিস হিসেবে দেওয়া আছে। সো আপনি একটু জাস্ট যদি এট এ গ্লান্স একটু দেখে ফেলেন এবং করেন, আই বিলিভ জাস্ট ক্যারিং অ্যামাউন্ট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত হবে সেটা আপনাকে বের করতে হবে। মানে হচ্ছে ইকুইটি মেথডের ক্যালকুলেশনটা আপনি করবেন। এখানে হয়তো বা আনরিয়েলাইজ প্রফিটের একটা মানে থাকবে, ব্যাপার থাকবে, থাকতে পারে, মানে যেহেতু অ্যাডিশনাল অ্যাক্টিভিটি থাকতে পারে।
সো আমরা একটু দেখি তাহলে আপনাদের সাথে। আহ, এখানে একটু খেয়াল করবেন, ও কিন্তু অ্যাকুইজিশনটা করেছে মিডল অফ দ্য ইয়ার। ওর রিপোর্টিং ডেট হচ্ছে 31 ডিসেম্বর, বাট ও হোবার্ট কোম্পানিকে অ্যাকোয়ার করেছে কিন্তু 1 জুলাই। সেক্ষেত্রে পোস্ট অ্যাকুইজিশন যে প্রফিটটা থাকবে, অথবা আমার যেই ফেয়ার ভ্যালুর জন্য যদি কোনো ডেপ্রিসিয়েশনের ব্যাপার থাকে, সেটা কিন্তু আমার মান্থলি প্রপোর্শনেট করতে হবে। হ্যাঁ, on 1st July 2021, Iona Company acquired a 25% equity share in Hobart Company at a cost of 18 million. তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট ব্যাংক ক্রেডিট, giving it a significant influence over the investee. At the acquisition date, the carrying amount of Hobart's net asset was 60 million. However, a property was determined to have a fair value 4 million excess its carrying amount. তার মানে 4 million যেটা এক্সেস হচ্ছে, সেটার জন্য তাকে এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। The property had a remaining useful life of 20 years at the acquisition date. In the year to 31st December 2021, Hobart Company reported profit of 2.4 million and paid no dividend. তার মানে কোনো ডিভিডেন্ডের পার্ট নাই, বাট 2.4 মিলিয়ন কিন্তু পুরোটা আসবে না, খেয়াল করবেন। 2.4 মিলিয়নের 6 মান্থেরটা আসবে। During the period from 1st July 2002, 1st July 2021 to 31st December 2021, Hobart acquired goods from Iona's 90% owned subsidiary. Okay, Hobart acquired goods from Iona. Okay. 90% owned subsidiary Oho Company for 0.9 million. This all remained in the Hobart's inventory at 31st December 2021. Oho marked up goods to sell by 50%. তার মানে এখানে আলটিমেটলি একটা ইন্ট্রা গ্রুপ ট্রেডিং আছে, যেটার আনরিয়েলাইজড প্রফিট আসবে শুধু যত পার্সেন্ট হচ্ছে আলটিমেটলি কন্ট্রোল করে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে, সো পার্সেন্টেজ অফ কন্ট্রোল। এই পার্টটুকু একটু পরে আপনারা দেখেন, বাট এটা বাদে আই বিলিভ বাকি এই পার্টটুকু আমরা আনসারটা এক্সপ্লেনেশনটা দেখলেই বুঝতে পারি, অথবা যেটা আমরা এর আগে বলেছিলাম যে আনরিয়েলাইজড প্রফিট যেভাবে আমরা ক্যালকুলেট করি, বাট এইটুকু বাদে বাকিগুলা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেশন করতেই পারি। সো আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব যে এই আনরিয়েলাইজড প্রফিটটা যদি নাও আপনারা পারেন, বাট বাকি পোর্শনটুকু টিল দা পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের পার্ট পর্যন্ত আপনারা একটু ক্যালকুলেশনটা করেন, করে আমাকে একটু জানান, দেন উই উইল চেক আউট দ্য আনসার ফার্স্ট। এখানে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আসবে 0.3 মিলিয়নের। 25%, সো 2.4 মিলিয়নকে আমার 6 মান্থ প্রপোর্শনেট করতে হবে, এন্ড দেন এটা 25% হবে। ওকে, আর ফেয়ার ভ্যালুর ক্ষেত্রে সেম, ফেয়ার ভ্যালু আপনার 4 মিলিয়ন এক্সেস, এটার ইউজফুল লাইফ 20 ইয়ার্স, এন্ড 20 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা একটু দেখবো এখানে 6 মান্থের প্রোরাটা করতে হবে। সো আমাদের মনে হয় অলমোস্ট এই কাজগুলো সবাই করতে পারছি, খুব একটা চ্যালেঞ্জ নাই। আমরা একটু আনসারটা চেক করে দেখি। কস্ট অফ ইনভেস্টমেন্ট যেটা রকি বললো 300,000, দ্যাটস পারফেক্ট। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন যেটা আমরা বললাম 6 মান্থের করতে হবে 25%, 4 মিলিয়ন ডিভাইডেড বাই 20, 6 মান্থ প্রপোর্শনে 25% is 25। নাও আনরিয়েলাইজড প্রফিট, জাস্ট আনরিয়েলাইজড প্রফিটের পার্টটা যতটুকু আসবে, যেটা আমরা বলছি 0.9 মিলিয়ন মানে 900, এটার 50% হচ্ছে আলটিমেটলি মার্কআপ। সো এটাকে যদি আমরা সেলিং প্রাইস ধরি 0.9 ডিভাইডেড বাই 150 ইন্টু 50, সেটার অনলি, আমি আবারও বলছি, সেটার অনলি যত পার্সেন্ট আমি কন্ট্রোল করি আমার আমার যত পার্সেন্ট কন্ট্রোল করি আমার অ্যাসোসিয়েটকে, ততটুকুই আসবে। এই লজিকটাকে আমাকে কি একটু বলবেন? যেমন আমরা যখন সাবসিডিয়ারির ক্ষেত্রে যখন আমরা আনরিয়েলাইজ প্রফিট বাদ দিতাম, সাবসিডিয়ারির ক্ষেত্রে আমরা আনরিয়েলাইজ প্রফিট কতটুকু বাদ দিতাম? পুরো আনরিয়েলাইজ প্রফিটটুকুই আমরা বাদ দিতাম, সেখানে আমরা শেয়ার হোল্ডিং করতাম না। বাট এখানে কেন আমরা শুধু 25%ই কনসিডার করছি? কেন আমি পুরোটা কনসিডার করছি না? ওয়াই?
কারণ স্যার অ্যাসোসিয়েটে তো স্যার আমরা কনসলিডেটেডে স্যার ওদের অ্যাসেট বা ই নেই না আমরা। এক্স্যাক্টলি, Asset ভেরি liability ভেরি 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 গুড আনসার, ভেরি স্মার্ট আনসার, একদম রাইট টু দ্য পয়েন্ট। এক্সাক্ট দ্য লজিক ইজ বিকজ সাবসিডিয়ারির ক্ষেত্রে আমার সাবসিডিয়ারি যত ইনকাম এক্সপেন্স আছে, যত অ্যাসেট লাইবিলিটি আছে, আমরা লাইন বাই লাইন অ্যাড করি। বাট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে উই অনলি গেট the share of post acquisition profit of 25% only. That is why we have to consider the percentage of associate investment, that is 25% only. That amount only we have to deduct from the associate cost of investment value carrying amount থেকে। Very good answer, I love it. So that is our whole calculation for the equity method, যেটা আমরা একটু আগেও বললাম। একটু ভালো করে খেয়াল করেন, আমাদের বাকি সবকিছুই কিন্তু আগের মতো আছে, শুধু এই পার্টিকুলার পোর্শনটা আপনারা অ্যাডিশনালি দেখলেন, যেখানে হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের জন্য যদি কোনো এক্সেস ডেপ্রিসিয়েশন আমার থাকে, সেই এক্সেস ডেপ্রিসিয়েশনের 25% আমরা কনসিডার করব টু ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, সরি, ইন অ্যাসোসিয়েট। এটা ছাড়া বাকি সবকিছু কিন্তু আমরা আমাদের ফর্মুলাতে এখানে নিয়ে আসছিলাম। ওকে, সো আমরা চাইলে এটাও আলটিমেটলি একটু লিখে রাখতে পারি এখানে, সো দ্যাট এটা আমরা মাইনাস করলাম যেহেতু, সেটা আমার এখানে আলটিমেটলি চলে আসবে লেস। ওকে, এখন আমরা আমাদের ইকুইটি মেথডের সবগুলো অ্যাকাউন্টিং এন্ট্রি দেখলাম, সবগুলো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দেখলাম। এর বাইরে আসলে আর একটা দুইটা পয়েন্ট আছে ইকুইটি মেথডের। একটা হচ্ছে অ্যাডজাস্টিং দ্য লস, মানে আমার যদি কিউমুলেটিভ লস হয়, সেটার ক্ষেত্রে আমরা আসলে ইকুইটি মেথডটাকে কিভাবে ফলো করব, মানে আমার যদি অ্যাসোসিয়েট থেকে লস হয়, আমরা তো প্রফিটের অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, লস হলে আমরা আসলে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। আহ, এখানে একটা জিনিস একটু খেয়াল করব, যে আমি আমার লস হিসাবে ততটুকুই দেখাতে পারবো যতটুকু আমার ইনভেস্টমেন্ট আছে, প্লাস যতটুকু আমার অ্যাগ্রিড লাইবিলিটিস আছে, মানে যেটা আমি আলটিমেটলি আমার অ্যাগ্রিড অব্লিগেশন আছে। এইটার বাইরে যদি কোনো আমার লস থাকে, সেটাগুলো সিম্পল কথা, মানে আমার টোটাল যতটুকু ইনভেস্টমেন্ট আমি দেখাতে পারবো আমার অ্যাসোসিয়েট হিসেবে, এর বেশি তো আর আমার আলটিমেটলি লস হিসেবে আমি দেখাতে পারবো না। মানে আমি আমার সে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম আছে হচ্ছে আমার মানে 3 মিলিয়ন। আমার কিউমুলেটিভ লস যদি এর বেশি হয়, আমি 3 মিলিয়ন পর্যন্তই লস অ্যাডজাস্ট করব। এর বেশি যদি আমার লস হয়, এটা আমার পরবর্তীতে যখন প্রফিট হবে, প্রফিটের সাথে আমাকে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমার এই কিউমুলেটিভ লসটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো তার মানে এখানে আমরা যে একটা অ্যাডজাস্টমেন্ট দেখবো, এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো, মানে একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, তাহলে এটা আমাদের জন্য ইজি, যে যতটুকু আমার লস হয়েছে, ঠিক এই পরিমাণ লস কাভার করার জন্য যতটুকু আমার ইনভেস্টমেন্ট ভ্যালু আছে, প্লাস যতটুকু আমার অ্যাগ্রিড লাইবিলিটিস আছে, ততটুকুই আমি লস হিসেবে অ্যাডজাস্ট করব। বাকিটুকু আমি আলটিমেটলি লস হিসেবে অ্যাডজাস্ট করব না। এন্ড বাকিটুকু যদি পরবর্তীতে আবার প্রফিট মেক করে, তখন আমাকে ওই কিউমুলেটিভ লসটা অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমাকে প্রফিট অ্যাডজাস্ট করতে হবে, মানে দেন হচ্ছে আমাকে প্রফিট রেকর্ড করতে হবে। সো ঠিক এই অ্যাডজাস্টমেন্টটাকে আমরা এই জন্য এই এই এতগুলা লাইন পড়লাম না, এই লাইনগুলোর সামারি আমি যেটা বললাম, এটাই হচ্ছে লাইনের সামারি। তার মানে হচ্ছে আমার রিমেনিং পার্ট জিরো হয়ে যাবে যখন এটা মোর দেন আওয়ার ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড মোর দেন দ্য লোন অ্যামাউন্টের বেশি হবে। সো সেই ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড ভ্যালু তখন জিরো হিসেবে দেখাবে। সো এইটা আবার যখন আমি প্রফিট মেক করব, তখন আমাকে এই লসটাকে অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে প্রফিট রেকর্ড করতে হবে। সো ইট ইজ সিমিলার লাইক ওই যে আমার আনরিয়েলাইজ গেইন অর লস যখন আমরা আইএস 16 পড়েছিলাম, বাট এটা মোর অফেন আপনারা যদি এক্সাম্পলটা দেখেন, তাহলে আরো বেশি ক্লিয়ার বুঝতে পারবেন, রাদার দেন এই এক্সপ্লেনেশনটা যেটা আমরা বললাম। এক্সাম্পলটা দেখেন কি বলছে, এক্সপ্লেন হাউ দ্য প্যারেন্ট কোম্পানি শুড অ্যাকাউন্ট ফর ইটস ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে এখানে যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আছে সেটাকে সে কিভাবে রেকর্ড করবে, মানে সেটাকে সে কিভাবে দেখাবে। আর্গন হ্যাজ আ 40% অ্যাসোসিয়েট, তার মানে তার আর্গন হচ্ছে প্যারেন্ট, 40% তার একটা অ্যাসোসিয়েট আছে, হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড আ নাম্বার অফ ইয়ার্স অ্যাগো ফর 1 মিলিয়ন। এই 1 মিলিয়ন কিন্তু তার জন্য কস্ট, মানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট।
Argon also made a long-term loan of $250,000 to the associate. তার মানে আর্গন কিন্তু আরো 250,000 এর আলটিমেটলি লোন দিছে তাকে। সো এই দুইটা মিলে হচ্ছে টোটাল তার ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েটের ভ্যালু 1 মিলিয়ন প্লাস 250,000 মানে 1.25 মিলিয়ন। বাট খেয়াল করে দেখেন, স্যার এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। হ্যাঁ স্যার এখানে আমরা যেহেতু বলেছি অ্যাকোয়ার্ড ফর 1 মিলিয়ন, হুম এটা তো আমরা ধরে নিলাম যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যাজ পার আইএস 28 আমরা শো করলাম, হুম কিন্তু এখানে যে 250,000 যেটা আছে লং টার্ম লোন, হুম এটা কি আমরা আন্ডার নন কারেন্ট লায়াবিলিটিসে শো করব না? এইটা না, এটা 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 জি কিন্তু জি আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন, মানে এই লোনটা কিন্তু মানে আপনি নেন নাই, লোন দিচ্ছেন আপনি অ্যাসোসিয়েট কে। হ্যাঁ, এটা আপনি সেপারেটলি রেকর্ড করবেন, দ্যাটস ট্রু, মানে দ্যাটস নট ইউর ইনভেস্টমেন্ট কস্ট, মানে আইএস 28 অনুযায়ী এটা বাট হবে না, বাট এটা বাট কিন্তু এটা আমরা কি সেপারেটলি এটা কি হবে। আইএস 28 এর ভিতরেই না 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 না, কাউন্ট আমি করব? আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, এটা আমার ক্যারিং ভ্যালু ক্যালকুলেশনে আসবে না, এটা আমার সেপারেট ভাবে লোন টু অ্যাসোসিয়েট সেপারেট লাইন আইটেম হিসেবে আসবে। এক্স্যাক্টলি আমি এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন দেখেন, সে ইনভেস্ট করেছে 1 মিলিয়ন, আবার সে লোনও দিচ্ছে 250,000 ডলার, বাট তার লস হয়েছে কত, মানে অ্যাকুইজিশন করার পর লস হয়েছে হচ্ছে 5 মিলিয়ন। এখন এই 5 মিলিয়নের কত পার্সেন্ট আলটিমেটলি সে বিয়ার করবে? 5 মিলিয়নের কত পার্সেন্ট তার লস বেয়ার করার কথা? 40%? 40% বিয়ার করব। ওকে, তাহলে 5 মিলিয়নের 40% কত হয় দেখেন তো? 5 মিলিয়নের 2 40% মিলিয়ন। হচ্ছে 2 মিলিয়ন। বাট একটু ভালো করে খেয়াল করেন, ওর টোটাল ক্যারিং ভ্যালু কত আছে, মানে ওর ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু কত আছে? টোটাল ভ্যালু হচ্ছে 1.25 মিলিয়ন। তাহলে ওর তো 1.25 মিলিয়ন হচ্ছে টোটাল ক্যারিং ভ্যালু অফ দ্য, মানে টোটাল ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট, মানে টোটাল অ্যাসেট আছে। সেক্ষেত্রে ও আসলে লস কি তাহলে পুরো 2 মিলিয়ন অ্যাডজাস্ট করতে পারবে? না না, তাহলে ও লস অ্যাডজাস্ট করতে পারবে ম্যাক্সিমাম কতটুকু, ম্যাক্সিমাম এক্সটেন্ড কতটুকু? 1.25। 1.25। তাহলে রিমেইনিং লসটা সে কখন আলটিমেটলি এটা মানে অ্যাডজাস্ট করবে? যতক্ষণ পর্যন্ত না পরবর্তীতে প্রফিটেবল না হবে। খেয়াল করে দেখেন, the remaining share of loss is not recognized unless Argon has a present obligation to make goods those loss, মানে যদি তার এটার কোনো প্রেজেন্ট অব্লিগেশন থাকে, মানে অ্যাগ্রিড কোনো অব্লিগেশন থাকে, মানে অ্যাসোসিয়েট কে যখন ইনভেস্ট করবে অ্যাপারেন্টলি সে এই 70,000 লস মানে সে রিমেইন করবে না, মানে সে আলটিমেটলি রেকগনাইজ করবে না। বাট যদি এরকম কোনো কিছু থাকে এগ্রিমেন্টে, তখন এটা করবে। এখন আসেন, যদি মানে অ্যাসোসিয়েটটা প্রফিটেবল হয়, Argon would not be able to recognize those profit until its share of unrecognized loss had been eliminated. এই যে unrecognized loss যেটা আছে না, সেটা যতক্ষণ পর্যন্ত এলিমিনেট না হবে ততক্ষণ পর্যন্ত সে এটাকে প্রফিট হিসেবে রেকর্ড করতে পারবে না তার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। সো দ্যাট ইজ আওয়ার সামারি। আমরা এই কথাটাই বলেছিলাম যে ওর দুইটা পয়েন্ট এখানে, ও কতটুকু এক্সটেন্টে ওর লসটাকে বেয়ার করতে পারবে, যতটুকু ওর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আছে, দ্যাট ইজ আ সর্ট অফ ওর যতটুকু কস্ট আছে, যতটুকু আদার লোন আছে। অ্যান্ড দেন এর বাইরে যদি আমার কোনো আনরিয়েলাইজড লস থাকে, মানে আনরেকগনাইজড লস যদি থাকে, সেটাকে আমার যদি অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্টের সাথে কোনো এগ্রিমেন্ট থাকে, তাহলে এটাকে সে প্রভিশন হিসেবে রাখবে, মানে যেটাকে আমরা বলি অনারিয়াস কন্ট্রাক্ট, আমাদের আইএস 37 এ অনারিয়াস কন্ট্রাক্ট, সেটাকে সে প্রভিশন হিসেবে, লস মেকিং কন্ট্রাক্ট যেটাকে আমরা বলি, প্রভিশন হিসেবে রাখবে। বাট যদি এটা না হয়, এটাকে সে রেকগনাইজ করবে না রিমেইনিং লস। বাট পরবর্তীতে পরবর্তীতে যখন সে এটাকে প্রফিটেবল হবে অ্যাসোসিয়েট, তখন তাকে কিন্তু ওই 750,000 অ্যাডজাস্ট করে দেন হচ্ছে তাকে প্রফিটটা রেকর্ড করতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? দ্যাট ইজ পার্ট অফ আওয়ার প্রুডেন্স কনসেপ্ট, মানে আমি আমার প্রফিটটাকে ওভার এস্টেট করতে পারবো না। সো দ্যাট ইজ আওয়ার পার্ট অফ রেকগনাইজ লস অফ স্যার অ্যাসোসিয়েট। এখানে কি আরেকটা কাজ কি করা যায়? বলেন। যেমন এখানে বলা হচ্ছে যে আর্গন হ্যাজ আ 40% অ্যাসোসিয়েট, হ্যাঁ? হুম হুম এখন এখানে যদি এমন হতো যে আর্গনের আরেকটা অ্যাসোসিয়েট আছে, সাপোজ 30%, হুম। এবং সেখানে আমার 1 মিলিয়ন প্রফিট আছে আরো, বুঝছি বুঝছি, না তো না না আমার না না এখানে না না, যে 750 যে প্রফিটটা আমি আমি লসটা আছে, আমি আপনার পয়েন্ট বুঝছি, না না এটা করা যাবে না, এটা করা যাবে না, মানে সেট অফ করা যাবে না।
মানে আমি আমার এই লসটা আমি আরেক অ্যাসোসিয়েটে সেট আপ না করে অন দেবো অন না 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 সেট অফ করা যাবে না, সেট অফ করা যাবে না। এটা আমাকে অ্যাসোসিয়েটের সাথে এটা তো অ্যাডজাস্ট অন্যায়। করতে হবে। না এটা অনলাইন না, এটা সেট অফ করলে আপনার অনেক ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর ব্যাপার আসবে। খেয়াল করে দেখেন, এটা সেট অফ করবেন না, বাট এটার জন্য একটা প্রভিশন রাখা আছে, খেয়াল করে দেখেন এই যে however, যে কথাটা আমরা বলছিলাম আপনার কথার অনুযায়ী বলি, however the investor continues to recognize loss to the extent of any guarantees made to the satisfy of the obligation of the associate. This may require recognition of a provision in accordance with IAS 37. Okay, বাট আপনি জি সেট অফ করতে পারবেন না। সেট অফ করলে তো তাইলে যেগুলা লস মেকিং অ্যাসোসিয়েট ওগুলা আপনি দেখবেন প্রভিশন রেখে রেখে আপনি প্রফিটের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। ওকে, মানে তখন সেটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্টিং ম্যানিপুলেটিভ স্ক্যান্ডাল হয়ে গেল আর কি। ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং হয়ে গেল। হ্যাঁ, শুনতে তো ভালো শোনায় ক্রিয়েটিভ, বাট ওকে, এরপরে আমরা আসি ইম্পেয়ারমেন্ট অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা অলরেডি জানি যে যদি অ্যাসোসিয়েটের কোনো ইম্পেয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করব। ইম্পেয়ারমেন্ট টেস্ট কিভাবে করতে হয় সেটাও আমরা IAS 36 এ গিয়ে শিখবো, বাট আমরা অফকোর্স জানি IAS 36 এ আসলে ইম্পেয়ারমেন্ট কি কি কারণে হতে পারে। সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হতে পারে, ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্যাংকরাপসি, অ্যাক্টিভ মার্কেটে যদি আমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা ফ্লাকচুয়েট করে, কমে যায়, সো এইগুলোর ক্ষেত্রে আমার ইম্পেয়ারমেন্ট লস হতে পারে। সেই ক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট লস যদি হয় সেটা আমার ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কে কমাই দিবে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমার প্রফিট অর লসের আলটিমেটলি ওই এক্সপেন্স হিসাবে প্রফিটের সাথে যে পোর্শনটা আসবে সেই পোর্শনটাও আমাকে অ্যাডজাস্ট করে দেন রিমেইনিং অ্যামাউন্টটা ইনকাম হিসেবে দেখাতে হবে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। সো ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে আমরা অলরেডি যেটা দেখলাম যে এক্স্যাক্টলি এই জিনিসটা আগেও আমরা বলা ছিল যে শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট লস যদি থাকে সেক্ষেত্রে এইখান থেকে আলাদা করে আর নতুন কিছু আসে নাই, অ্যাডিশনাল কোনো কিছু না। জাস্ট ইম্পেয়ারমেন্টের কথা যদি বলা থাকে তাহলে আমরা কনসিডার করব, আদারওয়াইজ এটা করার দরকার নাই। ইন্টার কোম্পানি ট্রেডিং, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম, একটু আগে আমাদের কথা বলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ইন্টার কোম্পানি ট্রেডিং এর ক্ষেত্রে, মানে ইন্টার কোম্পানি ট্রেডিং বলতে প্যারেন্ট সেল করতেছে অ্যাসোসিয়েটের কাছে অথবা অ্যাসোসিয়েট সেল করছে প্যারেন্ট কোম্পানির কাছে। যেটা হচ্ছে প্যারেন্ট যদি সেল করে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড, আর যদি অ্যাসোসিয়েট সেল করে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আপওয়ার্ড অথবা আপস্ট্রিম। সো এই ক্ষেত্রে এই ধরনের ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর ক্ষেত্রে আমার ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন কিন্তু এলিমিনেট করতে হবে না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা একটু আগে আমি কোশ্চেন করলাম যে কেন এলিমিনেট করতে হবে না, কেননা আমি তো অ্যাসোসিয়েটের কোনো ট্রানজেকশন আমি গ্রুপ অ্যাকাউন্টিং এ কনসিডারই করি নেই, মানে অ্যাসোসিয়েটের কোনো অ্যাসেট, অ্যাসোসিয়েটের কোনো লাইবিলিটিস, অ্যাসোসিয়েটের কোনো আলটিমেটলি ইনকাম এক্সপেন্স আমি তো আমার গ্রুপ অ্যাকাউন্টিং এটাকে কনসিডারই করি নাই। সো সেই ক্ষেত্রে ইন্ট্রা গ্রুপ ট্রেডিংটাকে এলিমিনেট করার কোনো প্রশ্ন আসে না। বাট কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে হচ্ছে ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর কারণে যদি কোনো আনরিয়েলাইজড প্রফিট থাকে, এই আনরিয়েলাইজড প্রফিটের অনলি অনলি দ্য পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েট হোল্ডিং দ্যাট ইজ আপ 25%, আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনে ছিল, মানে যত পার্সেন্ট আমি অ্যাসোসিয়েট কে কন্ট্রোল করি ঠিক তত পার্সেন্ট আমার আনরিয়েলাইজড প্রফিট কি করতে হবে, এলিমিনেট করতে হবে। সেটা ডিপেন্ড করবে এটা কি আপনি মানে ঠিক আগের মতো আমরা আনরিয়েলাইজড প্রফিটের ঠিক আগের মতো যেভাবে করতাম ঠিক একই রকম ভাবে এটা কি আমার মানে আপওয়ার্ড ট্রানজেকশন, মানে এটা কি অ্যাসোসিয়েট সেল করছে প্যারেন্টের কাছে নাকি প্যারেন্ট সেল করছে অ্যাসোসিয়েটের কাছে। সো ফার্স্টের পয়েন্টটা খেয়াল করেন, যদি অ্যাসোসিয়েট সেল করে প্যারেন্টের কাছে তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে, আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট ডেবিট, মানে এটা আমার মানে অ্যাসোসিয়েটের যে প্রফিটের শেয়ারটা সেটা কমে যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। দ্যাট মিনস সেখান থেকে আমার 25% আমি বাদ দিয়ে দিব। অ্যান্ড গ্রুপ ইনভেন্টরিজ, আমার যেহেতু এটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনভেন্টরির প্যারেন্ট কোম্পানির সাথে আমার ইনভেন্টরিটা ওই 25% আমাকে বাদ দিতে হবে। দ্যাট ইজ আওয়ার ডাবল এন্ট্রি ফর ইফ অ্যাসোসিয়েট সেলিং গুডস টু প্যারেন্ট কোম্পানি and if there is any unrealized profit, মানে ইয়ার এন্ডে যদি কোনো ওই ইনভেন্টরিটা সেল না হয়ে থাকে, যদি সেল করে ফেলে তাহলে এটা আর ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আনরিয়েলাইজড প্রফিটের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। আর যদি প্যারেন্ট সেল করে মানে সাবসিডিয়ারির কাছে, সরি প্যারেন্ট সেল করে অ্যাসোসিয়েটের কাছে, সেই ক্ষেত্রে এটার জন্য আমার অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে এটা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কে আলটিমেটলি কমাই দিবে, যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে দেখছিলাম ওই হবার্ডের যে কোশ্চেনটা। তাহলে এটার জন্য আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংসটাকে আমরা ডেবিট করব, অথবা অথবা আমার আলটিমেটলি কস্ট অফ সেলসটাকে আমি আলটিমেটলি বাড়াই দিব। আলটিমেটলি কস্ট অফ সেলস বেড়ে গেলেই
কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের আমার প্রফিটটা কমে যাবে, এন্ড গ্রুপ রিটেন আর্নিংসটা আলটিমেটলি কমে যাবে। এন্ড গ্রুপ রিটেন আর্নিং যদি কমে যায় তাহলে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট এন্ড ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, যেটা আমরা আমাদের এই জায়গাটাতে ডাবল এন্ট্রি হিসেবে বলছিলাম যে প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট। তার মানে এটা কখন হবে? ইফ অনলি প্যারেন্ট কোম্পানি সেলস গুডস টু অ্যাসোসিয়েট, ওকে, এন্ড যতটুকু পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং অনলি ততটুকুই আসবে, এর বেশি আসবে না। ওকে, তো এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এক্সাম্পলটা আসলে নতুন করে আর ইভালুয়েট করার ওইরকম কিছু নেই, এটার একটা এক্সাম্পল আমরা এর আগের হোভার্ডের কোশ্চেনই করে আসি। State how unrealized profit will be dealt in the consolidated accounts. The parent company has a 40% associate, the parent sales করছে, তার মানে হচ্ছে এটা আমার ডাউনওয়ার্ড ট্রানজিশন। তাহলে ডাবল এন্ট্রি হবে হচ্ছে মানে কস্ট অফ সেলস ডেবিট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, তার মানে এটা আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের অ্যামাউন্টটাকে কমাই দিবে অনলি 40%। এবং খেয়াল করে দেখেন ওর গুডস এর সেলিং প্রাইস হচ্ছে 150 বাট কস্ট হচ্ছে 100, তার মানে এখানে আর মার্কআপ মার্জিনের কথা বলে নাই। $50 40% অনলি আমার আনরিয়েলাইজ প্রফিট হবে, দ্যাট ইজ $20, যেটা আমার কস্ট অফ সেলস কে বাড়াই দিবে এবং ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কে আলটিমেটলি কমাই দিবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ডিভিডেন্ডের কথাটা অলরেডি আমরা বলছি, সো ডিভিডেন্ড দ্যাট ইজ অনলি পার্ট অফ দ্য ক্যাশ পেমেন্ট পার্ট, সো এটা আমরা রেকর্ড করতে পারি না। আমরা ফুল অ্যামাউন্ট অফ শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমরা দেখাবো ফ্রম অ্যাসোসিয়েট, সো এখানে আলটিমেটলি আলাদা করে আর কিছু নাই। এইগুলো হচ্ছে জয়েন্ট অপারেশনস এর পার্ট। আমরা এতক্ষণ যেটা দেখলাম দ্যাটস অল আর রিলেটেড টু ইকুইটি মেথড, মানে আমরা এতক্ষণ যা বলছি সবগুলোই কিন্তু ইকুইটি মেথডের ক্ষেত্রে আলটিমেটলি অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল ক্যালকুলেশন। এবং ইকুইটি মেথডের মানে বাইরে জয়েন্ট অপারেশনস অথবা জয়েন্ট ভেঞ্চার যেটা আমরা বলছি, জয়েন্ট ভেঞ্চারের পার্টটা তো IAS 28 তেই কভার হয়, বাট জয়েন্ট অপারেশনের ক্ষেত্রে আমাদের ওইরকম কোনো ক্যালকুলেশন আসলে করতে হয় না। জাস্ট মানে মানে বেসিক পয়েন্টগুলো একটু আমাদের মাথায় রাখলেই হয়। দুই একটা পয়েন্ট, এর মধ্যে একটা হচ্ছে সেলস অফ কন্ট্রিবিউশন অফ অ্যাসেটস এন্ড পারচেজ অফ কন্ট্রিবিউশন অফ লাইক এনি আইটেম। সো যদি আপনি সেলস করেন সেই ক্ষেত্রে কতটুকু আপনি দেখাতে পারবেন, এইটার লাইনটা আপনারা পড়েন, এক্সাম্পলটা আমরা দেখবো তাহলেই বুঝতে পারবেন। সো আমি যদি একটু আপনাদের সাথে পড়ি তাহলে ততটুকুই আমি দেখাতে পারবো যতটুকু এক্সটেন্ট অফ আদার ইন্টারেস্ট ইন দা জয়েন্ট অপারেশনস, মানে আদার পার্টিস। যেমন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমরা চারজন মিলে একটা জয়েন্ট অপারেশনস কন্ট্রোল করি, এর মধ্যে আমি আলটিমেটলি রেকর্ড করতে চাই সেল অফ জয়েন্ট অপারেশনস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আই ক্যান রেকগনাইজ ম্যাক্সিমাম এক্সটেন্ট অফ 75%, মানে হচ্ছে সবাই যদি আমরা ইকুয়ালি কন্ট্রোল করি তাহলে আমার ম্যাক্সিমাম আদার পার্টির যে এক্সটেন্টটা সেইটুকু আমরা দেখাতে পারবো, এর বেশি না। সো খেয়াল করে দেখেন এই কথাটাই বলছে, ইফ আ জয়েন্ট অপারেটর sells goods to joint operation at a profit or loss, the joint operator মানে পার্টিস যার কথা বলতেছি only recognize the profit or loss to the extent of other parties interest in the joint operations। এই আদার পার্টিস ইন্টারেস্ট ইন জয়েন্ট অপারেশন বলতে কি বোঝাচ্ছে সেটাই আপনি এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। এন্টিটিস A, B, C and D each hold 25% stake in the joint operation of Z. Entity A sells goods to Z, তার মানে কি করে ওরা ওদের মানে জয়েন্ট অপারেশনস কে গুড সেল করে, কে সেল করে? এ সেল করে, তার মানে এ কত পার্সেন্ট কন্ট্রোল করে? 25%। বাকিরা মিলে কত পার্সেন্ট কন্ট্রোল করে? 75%। তার মানে হচ্ছে মেকিং আ প্রফিট অফ 1000। তার মানে এই 1000 প্রফিট কিন্তু দেখাতে পারবে না ও কত, কারণ এখানে 1000 এর মধ্যে কিন্তু 25% প্রফিট ওরই আছে। সো বেসিক্যালি ও কতটুকু দেখাতে পারবে? আদার এক্সটেন্টের যে পার্ট মানে যে প্রফিটটুকু আছে সেটা। দ্যাট মিনস entity A will only recognize $750 of profits in its financial statements. Make sense? কেননা ওর নিজের প্রফিট মানে ও যেটা ওর নিজের পোর্শন থেকে পাবে সেটা তো পাবে না। এবং পারচেজের ক্ষেত্রে জিনিসটা সেম, পারচেজের ক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত এটা থার্ড পার্টি কারো কাছে সেল না করবে ততক্ষণ পর্যন্ত এটাকে সে রেকগনাইজ করতে পারবে না, এটা থেকে কোনো গেইন অথবা লস রেকগনাইজ করতে পারবে না। তখনই সে রেকগনাইজ করতে পারবে যখন এটা সে থার্ড পার্টি কারো কাছে সেল করবে, এক্সটার্নাল কোনো পার্টির কাছে সেল করবে। সো দেখেন এখানে কি বলছে, if a joint operator purchases goods from a joint operation it must not recognize its share of any gain or losses until it resells the assets to an external party.
অ্যাগেইন আমি আবারও বলছি এই পুরো পয়েন্টগুলো আসলে ক্যালকুলেশনের খুব একটা পয়েন্ট না, দ্যাট ইজ আ সিম্পল পার্ট, যেখানে আসলে আমরা স্পেসিফিক্যালি মেথড কিভাবে করে সেটা দেখলাম। সো এটার ক্যালকুলেশন প্রিটি মাচ সিম্পল। এটা আমাদের ক্যালকুলেটিভ পার্টে আসলে আসার জায়গাটাও খুব একটা নাই, এই জন্য আমরা এটা একটু কুইকলি যাচ্ছি। সো এরপর আমরা দেখবো ডিসক্লোজার পার্টটা, আইফারএস 12। ডিসক্লোজার্সে আমি আবারও বলি, ডিসক্লোজার্সে আপনাকে লাইন বাই লাইন আসলে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা তা না, এবং এটা থেকে এরকম কোন স্পেসিফিক কোয়েশ্চেন আপনাদের আসবে না, মানে এক্সামিনার উইল নট মানে অ্যাজিউম অর এক্সপেক্ট যে আপনি ডিসক্লোজার একদম প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করছেন। সো ডিসক্লোজারের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, আপনি এট এ গ্ল্যান্স হচ্ছে ডিসক্লোজার গুলো বুঝতে পারছেন কিনা, অথবা এট এ গ্ল্যান্স আপনি পয়েন্ট গুলো মনে রাখতে পারছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে খেয়াল করে দেখেন আমার কি কি ডিসক্লোজার দিতে হবে। ডিসক্লোজার দিতে হবে দ্য নেচার, extent and financial effect of interest in joint arrangement and associate। মানে হচ্ছে আপনার অ্যাসোসিয়েট এন্টিটিতে আপনার জয়েন্ট অপারেশন, জয়েন্ট ভেঞ্চারে, মানে দ্যাট মিনস ফার্স্টে আপনাকে বলতে হবে নেচার, মানে এটা কি জয়েন্ট অপারেশন, জয়েন্ট ভেঞ্চার না অ্যাসোসিয়েট। দেন আপনাকে বলতে হবে এক্সটেন্ট, মানে কত পার্সেন্ট, কতটুকু আপনি কন্ট্রোল করেন। দেন এটা ফাইন্যান্সিয়াল এফেক্টটা আপনাকে এক্সপ্লেন করতে হবে, যেটা আমরা ওয়ার্কিং এর মাধ্যমে ইউজুয়ালি করে থাকি, যেটা আমরা অ্যাডিশনাল নোটের মাধ্যমে করে থাকি। এরপরে দেখেন দ্য নেচার অফ এনি চেঞ্জেস ইন রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারেস্ট ইন জয়েন্ট ভেঞ্চার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস। মানে হচ্ছে যদি আপনার জয়েন্ট ভেঞ্চার ও অ্যাসোসিয়েটের সাথে কোনো রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে এবং এটার কারণে যদি কোনো ভ্যালু চেঞ্জ হয়, দ্যাট ইজ আ পয়েন্ট, ইম্পেয়ারমেন্টের যদি কোনো পার্ট আসে, সেইটা আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে নোটের মাধ্যমে, ডিসক্লোজ করতে হবে নোটের মাধ্যমে। এইটাই ইন ডিটেলস আপনি যদি দেখেন, এটা হচ্ছে আপনার স্লাইড অফ মানে মানে নেচার, এক্সটেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এফেক্ট, যেটা আমরা একটু আগে বললাম, যেটা কি আপনার অ্যাসোসিয়েট, এটা কি আপনার আলটিমেটলি জয়েন্ট অপারেশনস না জয়েন্ট ভেঞ্চার্স। তো সেটা আপনাকে ফার্স্টে হচ্ছে এক্সপ্লেন করতে হবে, অ্যান্ড দেন এটার আলটিমেটলি এক্সটেন্ড হওয়ার পর এটার ফাইন্যান্সিয়াল ইফেক্টটা কি হবে, যেমন অ্যাসোসিয়েট থেকে আপনি কত পার্সেন্ট অফ প্রফিট পাবেন সেটা আপনাকে আলটিমেটলি বলতে হবে, এবং সেটা কিভাবে ক্যালকুলেট করছেন ওয়ার্কিং এ সেটা আপনি বলছেন। দ্যাট ইজ হাউ ইউ উইল অ্যাকচুয়ালি ডিসক্লোজ দ্য লাইক আইফারএস 12 পার্ট। সো আবারও আমি বলি যে এখানে আপনাকে কোনো জায়গায় এটা বলবে না যে আইফারএস 12 অনুযায়ী ডিসক্লোজার গুলা আপনি লাইন বাই লাইন লেখেন। So, এই ধরনের কোনো জাঙ্ক কোয়েশ্চেন আসলে আমাদের এখানে আসে না এসপিআর এ। এরপরে দেখেন অ্যাসোসিয়েটেড রিস্ক, ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড অফ কমিটমেন্টস রিলেটিং টু জয়েন্ট ভেঞ্চার। যদি কোনো কন্টিনজেন্ট লায়াবিলিটিস থাকে, যদি কোনো কমিটমেন্ট থাকে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে, অ্যাসোসিয়েটের ক্ষেত্রে, সেটা আপনি হয়তোবা এখানে ডিসক্লোজ করতে পারেন। And this is the last slide related to the associate and joint operations. But এই স্লাইডটা আসলে আপনাদের জন্য মানে রেলেভেন্ট কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসতেছে আইফারএস 18। সেখানে আমাদের নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসবে বাই দ্য রিপ্লেসমেন্ট অফ আইএস 1। সো আমরা সবাই জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করা হয় এবং প্রিপেয়ার করা হয় অ্যাজ পার আইএস 1 অনুযায়ী, মানে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কন্টেন্ট গুলো, দ্যাট উই কভার আন্ডার আইএস 1, বাট এটা কিন্তু আইএস 1 আর থাকতেছে না। সো একটু দেখি আমরা রিপ্লেসমেন্ট অফ আইএস 1, আইফারএস 18 এ আমি যেটা বললাম, ইয়েস আইফারএস 18। সো এটা অলরেডি 2027 থেকে অ্যাপ্লিকেবল হবে। সো এটাকে আমরা বলা হয় কারেন্ট ইস্যু, বাট কারেন্ট ইস্যুটা এখন আর ওইভাবে আসে না, আগে এটা কারেন্ট ইস্যু হিসেবে থাকতো, বাট স্টিল দু একটা মার্ক এখান থেকে থাকে, যেখানে এখন কারেন্ট ইস্যুর জায়গায় আমরা যদি দেখি সাস্টেনেবিলিটি রিপোর্টিং, এটা মোর ইম্পর্টেন্ট, যেটা আমাদের একদম লাস্টের টপিক, আমরা লাস্টে ইনশাল্লাহ এটা কভার করবো after completing the IFRS part and after completing the ethical part. So ঠিক আমরা এই গ্রুপ অ্যাকাউন্টিং এর পর ইথিক্যাল, মানে আমরা 50 মার্কস আগে কভার করব, মানে ইথিক্যাল পার্টটা আমরা শেষ করব ইনশাআল্লাহ নেক্সট ফিউ ক্লাসেস, দেন উই উইল স্টার্ট উইথ IFRS। সো বিফোর স্টার্টিং IFRS আমার আপনাদের কাছ থেকে কিছু এক্সপেকটেশন তো অবশ্যই থাকবে, এবং আমি আপনাদের কাছ থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট আগে থেকেই কমিটমেন্ট নিব, বাট সাস্টেনেবিলিটি ইজ এ নিউ পার্ট, সেটা আমরা হয়তো একদম লাস্টের দিকে করবো ইনশাআল্লাহ। সো ঠিক যে পয়েন্টটাতে আসছিলাম, আইফারএস 18 এ এইটাকে রিপ্লেস করে দুইটা জিনিস নতুন করে ইনক্লুড করা হবে, বাট সেটা এখনো পর্যন্ত ডিসকাশনে আছে। ড্রাফট ভার্সন অলরেডি দেওয়া হয়েছে, সেখানে দুইটা পোর্শন ডেফিনেশন, বেসিক্যালি দুইটা পোর্শন না, আমার আইফারএস 18 এ আমরা এতক্ষণ যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেখতাম এতদিন পর্যন্ত, সেখানে আমার কোনো সেগমেন্ট করা ছিল না, বাট সেগমেন্টটা আমরা করতাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, যেমন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো
সিমিলার সর্ট অফ সেগমেন্টেশন আমাদের আইএফআরএস 18 এ নিয়ে আসা হবে। প্রফিট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রফিট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্ট গুলাকে তিনটা ফাইন্যান্স মানে তিনটা সেপারেট কম্পোনেন্টে আলটিমেটলি এটা দেখানো হবে ইন আইএফআরএস 18 এ, এবং সেখানে রেসপেক্টিভ ডিসক্লোজারও দেওয়া হবে। সো ওই কথাটাই বলা হচ্ছে এখানে যে ইন্টিগ্রাল অ্যান্ড নন ইন্টিগ্রাল। মানে ইন্টিগ্রাল মানে হচ্ছে যেখানে বেসিক্যালি আমরা কিউমুলেট করি, মানে যেখানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টটা খুব একটা রিটার্ন সিগনিফিকেন্ট না, আর নন ইন্টিগ্রাল হচ্ছে যেটা সিগনিফিকেন্ট ইন্ডিভিজুয়ালি হয়, যেটা আমরা আসলে সেপারেটলি দেখাই। সো সেটাই আমরা বলতেছি, যে কথাটা আমরা একটু আগেই বললাম, যে এখানে আমরা এতদিন যত মানে প্রফিট আর লস প্রিপেয়ার করতাম সবগুলোকে আমরা প্রফিট আর লস হিসেবে দেখাতাম, মানে অপারেটিং প্রফিটে দেখাতাম। সেটা এখন আমরা অপারেটিং প্রফিট হিসেবে দেখাবো না, সেটা আমরা আইফআরএস 18 অনুযায়ী, খেয়াল করে দেখেন, ক্লাসিফাইড ইমিডিয়েটলি বিলো অপারেটিং প্রফিট ফর ইন্টিগ্রাল অ্যাসোসিয়েট, মানে যেটা হচ্ছে আমার ইন্টিগ্রাল অ্যাসোসিয়েট, এটাকে আমরা অপারেটিং প্রফিটের আন্ডারে দেখাবো। আর নন ইন্টিগ্রাল যেটা, সেটাকে আমরা মানে ইনভেস্টিং ক্যাটাগরিতে দেখাবো, যেটা আমরা বললাম তিনটা ক্যাটাগরি থাকবে প্রফিট আর লসে। তার মানে এখান থেকে আমরা যদি সামারিটা চিন্তা করি, ইন্টিগ্রাল হচ্ছে যেখান থেকে আমার রিটার্নটা ইন্ডিভিজুয়ালি জেনারেট হয় না, আর নন ইন্টিগ্রাল হচ্ছে যেটা আমার মানে সর্ট অফ ইনভেস্টমেন্ট ইনকামের মতো ইন্ডিভিজুয়াল রিটার্ন আমার জেনারেট হয়। সেক্ষেত্রে ইন্টিগ্রালটাকে আমরা অপারেটিং প্রফিটের মধ্যে রাখবো, আর নন ইন্টিগ্রালটাকে আমরা সেপারেটলি ক্লাসিফাই করব ইনভেস্টিং ক্যাটাগরিতে, যেটা আইএফআরএস 18 এ আপনারা পাবেন। সো যদি আলটিমেটলি একটু দেখতেই চান আইএফআরএস 18 স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রেজেন্টেশন, যদি এটার উপর আমার একটা স্লাইড বানানো ছিল, সেই স্লাইডটা দেখাতে পারলে আর একটু ভালো হতো। মানে স্লাইডটা আসলে আমার অফিসিয়াল ল্যাপটপে আছে, বাট এখন এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, আর এটা 2027 থেকে আলটিমেটলি এটা এফেক্টিভ হবে। তো আমি ঠিক যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা একটা মানে ভিজুয়াল প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দেখাইতে চাই। এই যে সরি, চলে আসে, এটাই চাচ্ছিলাম আমি। আমরা এখান থেকে ওপেন করি। সো আমি ঠিক যে কথাটা বলছিলাম এতক্ষণ, এই কথাটার মানে হচ্ছে আমরা আইএফআরএস 18 এ এই আল্লাহ এই অবস্থা কেন, চলে আসে। সো আইএফআরএস 18 এ আমরা আমাদের প্রফিট আর লসটা খেয়াল করে দেখেন, এই ক্যাটাগরি গুলাতে প্রেজেন্ট করব। দেখেন, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং। আগে কিন্তু আমার এই সাব টোটাল গুলা লাগতো না, আমার কিন্তু আগে একটা প্রফিট দিয়ে আমি বলতাম অপারেটিং প্রফিট, বাট এই যে প্রফিট বিফোর ফাইন্যান্স অ্যান্ড ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে আমার প্রফিট ফর দ্য ইয়ার, তারপর এই ফাইন্যান্সিং এর জন্য আমরা আলাদা করে প্রেজেন্টেশনটা দিতাম। এই জিনিসগুলো কিন্তু আগে আমার ছিল না, যেটা আইএফআরএস 18 এ নতুন করে তিনটা ডিফারেন্ট সেগমেন্টে আমরা নিয়ে আসবো। সো ওইটাই এখানে বলতেছে যে আমরা ইন্টিগ্রাল পার্টটা এই ক্যাটাগরিতে দেখাবো, এই যে আমার অপারেটিং ক্যাটাগরিতে দেখাবো, আর নন ইন্টিগ্রালটা আমরা দেখাবো এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে। এই যে দেখেন, শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট এন্ড জয়েন্ট ভেঞ্চার অ্যাসোসিয়েট ফর ইউজিং দ্য ইকুইটি মেথড। তো এই কথাটাই ও আমাকে এতক্ষণ বলছে, যে লাইনটা আমরা হয়তোবা ভিজুয়ালাইজ করতে পারছিলাম না, সেই ভিজুয়ালাইজেশনটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এইভাবে আপনারা আলটিমেটলি প্রেজেন্টেশনটা করবেন আইএফআরএস 18 এ, যেটা এখনো এফেক্টিভ না, যেটা আমার নতুন ভাবে 2027 থেকে ইফেক্টিভ হবে। ওকে, সো এটার ডিটেলস প্রেজেন্টেশন আমার করা ছিল, বাট যদি আপনারা প্র্যাকটিক্যাল লাইফে কোনো চ্যালেঞ্জ ফেস করেন, প্লিজ লেট মি নো। So that is our part of the joint arrangement and investment in associate. Now, আমি আপনাদের কাছ থেকে একটা ছোট জিনিস ইয়া 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 রেকর্ড করব, আমি এখন পর্যন্ত শেষ করিনি। আহ, যেটা আমি আসলে আপনাদের থেকে এক্সপেক্ট করব, আমি নেক্সট ক্লাসে যেহেতু ফরেন কারেন্সি ট্রানজিশনের পার্টটা নিয়ে কথা বলবো, সো আই উড বি ভেরি প্লিজড এবং আই উড বি ভেরি গ্রেটফুল যদি আপনারা কাইন্ডলি IS-21
IS-21 এটা একটু দেখে আসেন। আপনাদের বই স্টাডি টেক্সট আছে ক্যাপলানের, এফআরএ যতটুকু কভার করেছেন, জাস্ট IS-21টা একটু দেখে আসলে আমার জন্য খুব খুব হেল্প হবে নেক্সট ক্লাসের জন্য। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আর আমরা নেক্সট ফ্রাইডেতে তাহলে ইনশাল্লাহ, আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এখন, আপনারাই আমাকে বলেন, এই যে চেঞ্জেস ইন শেয়ার হোল্ডিং এর যে অ্যাক্টিভিটি 2টা, অ্যাক্টিভিটি 3টা, সেটাকে আমরা আসলে এখন একটু দেখবো কিনা, আপ টু ইউ। যদি আপনারা বলেন আমরা এটা নিয়ে একটু ডিসকাশন করব, করে তারপরে আমরা শেষ করতে পারি। আর যেটা আমি বললাম, যদি এটা না বলেন তাহলেও প্রবলেম না। যেমন এটা অলরেডি আমরা বলেছি, এটা 3টা ক্যাটাগরিতে আমরা ওয়ার্কিং গুলো করেছি। নাও উই সাপোজ টু হ্যাভ এ লুক অ্যাট দিস পার্ট, অ্যাক্টিভিটি 3। সবার কি অবস্থা, এনার্জি আছে দেখার মতো? স্যার রোজা রেখে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। মানে তার মানে চিন্তা করেন তাহলে আমার অবস্থাটা কি। সেটাই স্যার। স্যার অবশ্যই। তাহলে নেক্সট ক্লাসের শুরুতে করতে পারি। না, এটা আর না করলেও হয় ব্রাদার, আমার মনে হচ্ছে এটা আসলে মানে এটা আসলে, মানে আমি আবারও বলছি, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন একটা ক্লাস জাস্ট খুব কুইকলি দেখানোর চেষ্টা করি। ও আলটিমেটলি আমার কাছ থেকে কি চাচ্ছে দেখেন, প্রিপেয়ার এক্সট্রাক্ট ফ্রম দ্য হাম্বল গ্রুপ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস বেসড অন দ্য সোল টু দ্য ফলোইং। প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন কিন্তু আলাদা আলাদা করে আমরা করতেছি আমাদের পাস্ট এক্সাম কোশ্চেনে। হ্যাঁ, সো এইটাকে মানে একসাথে না করলেও প্রবলেম নাই, বিকজ একসাথে এই কোশ্চেনটা আসবে না। সো আপনি যদি এভাবে খেয়াল করেন যে আপনি ইন্টায়ার হোল্ডিং সেল করবেন, তার মানে কি ফুল ডিসপোজাল, তাহলে ফুল ডিসপোজালের ক্যালকুলেশন যদি আমার ফার্স্ট ইয়ার কোশ্চেনে আসে, অফকোর্স আই উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্যালকুলেট। যদি এটা আমার 15%, মানে এটা যদি স্টিল কন্ট্রোল থাকে, তাও আমি জানি কিভাবে মানে ডেফিনেট, সেটার ক্ষেত্রে আমার শুধু এনসিআই এবং রিটেন আর্নিংসের সাথে অ্যাডজাস্টমেন্টটা হবে। এন্ড যদি আমার মানে কন্ট্রোল চলে যায়, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে, তার মানে এটার জন্য আমার আলটিমেটলি ডি রেকগনাইজ করে দিতে হবে। তখন এটা আমার গ্রুপ ডিসপোজালের একটা গেইন অর লস ক্যালকুলেট করতে হবে, এবং বাকি 40%-এর জন্য আমার অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে। সো এই পার্টটা আলটিমেটলি ইন এ নাটশেল যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পাস্ট ইয়ার কোশ্চেনে আসবে, করেছি অলরেডি। সেক্ষেত্রে এইখানে আপনি দেখেন ওর অ্যাডজাস্টমেন্ট গুলা কত কমপ্লিকেটেড করে করা, খেয়াল করে দেখেন, কনসলিডেশন করা। এখন আসেন ওয়ার্কিং গুলো, নেট অ্যাসেট। এখন এই নেট অ্যাসেটের ওয়ার্কিংটা তো আমরা নর্মালি এমনিতেও করি ওয়ার্কিং 2তে। নেট অ্যাসেটের ক্ষেত্রে আমার রিপোর্টিং ডেট, ডিসপোজাল ডেট, অ্যাকুইজিশন ডেট, এটা আবার আরেকটা নতুন অ্যাড করেছে। রিটার্ন আর্নিংস আর ডেট অফ ডিসপোজাল, মানে হচ্ছে আমি যেদিন ডিসপোজ করছি সেদিন রিটার্ন আর্নিংস কত। এই যে 1850 এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, আর 1650 হচ্ছে ওই বছরের প্রফিট, এবং 9 মাস পরে আমি ডিসপোজ করছি। তো সেই ক্ষেত্রে আমার এইটুকুর জাস্ট 9 মান্থ প্রপোর্শনের রেট হবে। রিটার্ন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে আমার গ্রুপের। সো আলটিমেটলি মানে এখানে যেটা আছে, মানে প্রত্যেকটা জিনিস একসাথে ক্যালকুলেশন প্রেজেন্টেশনটা দেখানো, যেটা আমার এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হিসেবে আসলে আসবে না। বাট প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে আমরা করি, সেটাও আমার এটা কভার হয়ে যায়। সো আই রিকমেন্ড, আই ইনসিস্ট অ্যাকচুয়ালি, এটা স্কিপ করে গেলেও প্রবলেম নাই, কেননা এরকম কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসবে না। আমার তার থেকে বেটার আমি আমার এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করি, এটা না করে আরো 2টা, সেটা বেটার আমার জন্য। সো ওইটা আমরা ফোকাস দিই, এটা আমরা স্কিপ করে যাই। সো সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমি আপনাদের থেকে রিকোয়েস্ট করব, মানে আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব IS-21টা ভালো করে দেখে আসবেন। অ্যান্ড আওয়ার নেক্সট ক্লাস উইল বি অন ফ্রাইডে at 11 AM। সো সেই ক্ষেত্রে আমরা প্লিজ IS-21টা ভালো করে রিভিশন দিয়ে আসবো, সো দ্যাট আমরা এই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফরেন সাবসিডিয়ারির যে পার্টটা, সেটা একটু ভালো করে দেখতে পারি ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আমরা নতুন ক্লাসটা নিয়ে ডিসকাশন করব। ইন দ্য মিন টাইম হোমওয়ার্ক এটাই, মানে জাস্ট নট হোমওয়ার্ক, জাস্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু দেখে আসবেন। অ্যান্ড আমি জাস্ট আফটার দ্য ক্লাস রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ স্যার।